খবর এলো পাত্রপক্ষ বিয়ে হবে না বলে জানিয়ে দিয়েছে। কারণ তাফাজ্জল রহমান পাত্রপক্ষের চাওয়া টাকা দিতে পারেননি। কুলসুম বেগম মরা কান্না জুড়ে দিয়েছেন। অপমানে ঘরে দরজা দেন তাফাজ্জল। আশেপাশের মানুষ ছুটে যান ঘরে, দরজা ভেঙে তাফাজ্জলকে উদ্ধার করেন। সবকিছু নির্বিকার দেখে ভোর, যেন কোনো যন্ত্র মানবী। আশ্চর্যজনক হলেও সত্য, পাড়ার মানুষরা ভোরকেই দোষারোপ করছে। নানান কটূক্তি করে যেন তারা বিশ্বজয় করে দিয়েছে। দুই চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে যায় ভোরের। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে। পোড়া কপাল নিয়ে আর থাকবে না সে। তাছাড়া সে না থাকলে তার বাবা মায়ের মাথায় কোনো বোঝাও থাকবে না। ধীর গতিতে ভরা সন্ধ্যাতেই বাসা থেকে বেরিয়ে পড়ে ভোর। এই জীবনে নতুন ভোরের অপেক্ষা শেষ। আজ থেকে সব মুক্ত। 3 ঘন্টা পর ভোরের মাথার কাছে বালিশে দিয়ে বসে আছে রাত। হালকা ঘুম লেগেছে মাত্র। তখনই পাশ থেকে ভোরের হালকা গোঙানির আওয়াজ কানে লাগে। হুড়মুড়িয়ে ওঠে রাত। পাশে থাকা ভোরকে জেগে উঠতে দেখে বলে, নার্স, দ্রুত সেলাইন নিয়ে আসুন। ভোর হালকা করে তাকায়। চশমার ফাঁকে ভোরকে দেখে রাত। নার্স সালাইন এনে দিলেও তা চেঞ্জ করে দেয়। ভোরের জ্ঞান ফেরা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সাথে বাসন্তী রঙের শাড়ি, দেখে মনে হচ্ছে বিয়ের কোণে। তাহলে এমন ভাবে ছুটছিল কেন? সামান্য চিন্তাগ্রস্ত হয় ছেলেটা। সন্ধ্যায় গ্রামের মেন সড়ক দিয়ে শহরে যাচ্ছিল রাত। একটা মেডিকেল ক্যাম্পেনের জন্য পাশের গ্রামে এসেছিল। সবাই বিকেলে ফিরে গেলেও ও গ্রামটা ঘুরে দেখতে গিয়ে লেট করে ফেলে। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে ভোর। মাথা ফেটে যায়। শরীরের বেশ কিছু স্থানে জখমও হয়। কোনো দিকে না তাকিয়ে সামনের হসপিটালে নিয়ে আসে রাত। যদিও সে ডাক্তার, তবে এখনো লাইসেন্স হাতে পায়নি। তাই পরিপূর্ণভাবে চিকিৎসা করার রুলস নেই তার কাছে। সেই কারণেই ডাক্তারের হেল্প নিতে হয়েছে। প্রায় আধ ঘন্টা পরে টলমলে চোখে তাকায় ভোর। মিস্টার, আমার নাম ভোর। হঠাৎ করে গাড়ির সামনে ছুটে এসেছিলেন কেন? আমি আসছি মরার জন্য। ইউ মিন সুইসাইড? মিস ভোর, এটা কিন্তু অনুচিত। আপনি? আপনাকে তো ঠিক। আমি ফিউচার ডক্টর ইফতিহার রাত, মেডিকেলের শেষ বর্ষের স্টুডেন্ট। যদিও আমার কাছে কোনো লাইসেন্স আসেনি, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এসে যাবে। কেন মিস সুইসাইড কেন করতে চাইছিলেন? আমি অভাগী, তাই আমার জন্য আমার বাবা মা অপমানিত হয়েছে। আমার জন্য পুরো গ্রামের কাছে কথা শুনতে হয়েছে। তাহলে আমার বেঁচে থেকে লাভ কি বলুন তো? সে তো বুঝলাম, তবে একটা কথা কি জানেন? আল্লাহর দেওয়া জীবন থেকে আঘাত করার অধিকার আপনার আছে, তবে তাকে পুরোপুরি শেষ করার অধিকার নেই। সুইসাইড হলো পাপ। আমার পুরো জীবনটাই পাপ। সে যাই হোক, এখন কি আপনি সুস্থ বোধ করছেন? আপনার পরিবারের সবাই চিন্তাগ্রস্ত। চলুন বাসায় পৌঁছে দিই। আচ্ছা ঠিক আছে। রাতের সাথে গুটি গুটি পায়ে এগিয়ে যায় ভোর। শরীরটা এখনো দুর্বল। তাছাড়া সারাদিন না খাওয়া। যদিও স্যালাইন দেওয়া হয়েছে, তবে শরীরটা কেমন ভার ভার লাগছে। অসুস্থ শরীর নিয়ে যেতে থাকে মেয়েটা। হঠাৎ মাথা ঘুরে যায়। হ্যালো ডাক্তার সাহেব। ভোরের থেকে কয়েক পা এগিয়েছিল রাত। ডাক্তার সাহেব শব্দটা যেন বুকে এসে লাগে। পিছু ঘুরতেই দেখে মাটিতে পড়ে আছে ভোর। ছুটে যায় রাত। কি হয়েছে? পড়ে গেলেন কি করে? আমার মাথা ঘুরছিল। সকাল থেকে না খাওয়া, তাই না? আমারও খেয়াল ছিল না। এতটা বাজে পরিস্থিতিতে খাওয়া দাওয়া হবেই বা কি করে? যাই হোক, আশেপাশে কোনো দাবা থেকে খেয়ে নিবেন। আসুন। ভোরকে দাঁড় করায় রাত। এক হাত ধরে হাঁটতে সাহায্য করে। নিজের ওজনের সাথে যেন পেরে ওঠে না ভোর। সামান্য স্যালাইন দেওয়াতেই নিজেকে এত ভার ভার লাগে। রাস্তার পাশে একটা ধাবাতে এসে বসে রাত আর ভোর। শীতকাল, হাওয়াতে আকাশ দেখা যায় না। পুরোটাই কুয়াশায় মোড়ানো। তার উপর এখন অনেক রাত। দোকানে শীতকালীন পিঠা বানানো হচ্ছে। দুটো পিঠা নিয়ে আসে রাত। হাইজিন মেনে রান্না করা নেই দেখে রাত কিছু খেতে আগ্রহ নয়, তবে ভোরকে সঙ্গ দিতে 1 কাপ চা নিয়ে নেয়।
কুয়াশা ভরা রাতে গরম চা বেশ ভালোই যাচ্ছে। খাওয়ার শেষে বিল পে করবে তখনই ধাবায় থাকা বৃদ্ধ লোকটি বলেন, বউয়ের অ্যাক্সিডেন্ট হলো কি করে? বউ শব্দটা শুনে থতমত খায় রাত। টাকা নিয়ে বৃদ্ধ লোকটির বিল পরিশোধ করে বলে, উনি আমার বউ না, পেশেন্ট। 1 সেকেন্ড ব্যয় করে না ছেলেটা। ভোরের কাজ হতে বলে, আসুন যাওয়া যাক। গাড়ি চলছে তার গতিতে, সিটে মাথা এলিয়ে আছে ভোর। এক পলক তাকিয়ে রাত বলে, কোন ক্লাসে পড়াশোনা করেন? কোন ক্লাস? না মানে এখন পড়াশোনা করি না। রাত পাশে ঘুরে তাকায়। বয়স কত আপনার? 18 হবে কিছুদিন পর। আচ্ছা, কোন ক্লাস অবধি পড়েছেন? এসএসসি পাশ করেছি, তারপর আর পড়া হয়নি। না পড়ার কারণ কি? মা বাবা চাইনি পড়াশোনা করি। তাছাড়া মেয়ে মানুষের বোঝা বইবে আর কতদিন। কথাটা বুঝলাম না। মেয়েরা হলো পরের সম্পদ, বিয়ে দিতে হবেই। তারা বাবা মাকে আয় করে খাওয়াতে পারবে না। আমাদের পেছনে যত টাকা খরচ হবে তাই লস। কে বলেছে আপনাকে? এটা সবাই জানে, গ্রামের প্রায় সব মানুষই এই কথা বলে। আচ্ছা, এখনো গ্রামের মানুষ সেগুলো ভাবে? আশ্চর্য। এখানেই রাখুন, আমি চলে যেতে পারবো। কিসব বলছেন? ভোরের কথা বলে না। গাড়ি থেকে নেমে যায় রাত। আশেপাশে তাকিয়ে বলে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এই আঁধারে আপনি একা যাবেন? গ্রামের যা পরিস্থিতি, কয়েকদিন আগেও এক মেয়ের দর্শন হওয়ার খবর এসেছে। আমি আপনাকে একা যেতে পারবো না। কোনো কিন্তু নয়, আর চিন্তা করবেন না। আমি আপনার বাসাতে তো যাব না। ভোর মাথা ঝাঁকিয়ে হাঁটা শুরু করে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে চলতে থাকে দুজন। কাদা মাটির মধ্যে পা পড়ে যায়। রাত বিরক্ত হয়, তবুও হাঁটতে থাকে। ভোরের বাড়ির কাছে এসে ভোর বলে, ওই যে ওইটাই আমার বাসা, আপনি এখন চলে যেতে পারেন। আচ্ছা, নিজের খেয়াল রাখবেন আর মেডিসিনগুলো ঠিক মতো নেবেন। আচ্ছা, ধন্যবাদ এতটা সাহায্য করার জন্য। ধন্যবাদ। অন্য বিষয়ে আর কখনো এমন করবেন না। আত্মহত্যা মহাপাপ। ভোর নিজের বাসাতে পা রাখে। উঠোনের কাঁচা বারান্দায় বসে আছে কুলসুম। আশেপাশে আরো অনেকেই রয়েছে। পুরো বাসা যেন গমগম করছে। ভোরকে দেখেই রাহিলা বলেন, আইসে তোমার মাইয়া, দেখো বিয়া ভাঙছে আর এইদিকে বাপ মারে একারাই খাই চলে গেছে। রাহিলার কথাতে মুখ তুলে তাকায় কুলসুম। ভোরকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন। ততক্ষণে তাফাজ্জলও চলে এসেছেন। কিছু ছেলে পেলে ভোরকে খুঁজতে গেছে। কুলসুম ভোরের কাছে এসে দাঁড়ান। ভোর মাথা নত করে বলে, মা আমি। কোনো কথাই বলার সুযোগ মেলে না। তার আগেই ভোরকে লাগাতার চড় থাপ্পড় দেয় কুলসুম। ধাক্কা খেয়ে হাতে থাকা ওষুধ পড়ে যায়। কারোর ধ্যান নেই ভোরের মাথায় ব্যান্ডেজ। সবাই ওকে গালিগালাজ করতেই ব্যস্ত। কেউ কেউ বলছে নষ্টামি করতে গিয়েছিল। তাফাজ্জল মেয়ের কাছে এসে দাঁড়ান। ঘৃণায় ওনার চোখ কেমন করে ওঠে। তিনি বলেন, তোর মতো মেয়ে থাকা হলো দুর্ভাগ্য। এতদিন টাকা পয়সা খরচ করেছি ও পারতে, কোনো কাজে আসবি না তুই। পাড়ার মানুষের কাছে আমার মাথা নত করালি, নষ্টামি করতে গেছিলি তাই না? মুখ ফিরিয়ে নেয় তাফাজ্জল। কুলসুম মরা কান্না জুড়েছেন। তাফিনকে বুকে জড়িয়ে বলেন, তুই হলি মুখপুরি, আমার পোলাটা আমাগো একমাত্র ভরসা। তাও তরে লেখাপড়া করাইছি, এত টাকা পয়সা খরচ করছি, কিন্তু তুই আমাগো ডুবাইলি। ছোট্ট তাফিন অবাক হয়ে তাকায়। বোনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা চালায়। 9 বছরের তাফিন যেন কিছুই বুঝতে পারে না। পাড়ার কিছু মানুষ থুতু দেয়। কুলসুমের কলঙ্ক হলো ভোর। এই কথা শুনেই রক্ত চড়ে যায় কুলসুমের মাথায়। এই মেয়ের জন্য এত বড় কথা শুনতে হলো আজ। তেতে যায় কুলসুম। উঠানে রাখা বাঁশের কঞ্চি নিয়ে আসেন। ছোট্ট তাফিন মাকে বাধা দেয়। কুলসুম ছেলেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ভোরকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে।
সদ্য অসুস্থ শরীরে কঞ্চির আঘাতে যেন মাথায় এসে লাগে। অসহ্য যন্ত্রণা হয়, চিৎকার করে ওঠে ভোর, মাটিতে লুটিয়ে পড়ে। তবুও কুলসুম মারতে থাকে ওকে। কেউ আগায় না, শুধু অদূরে দাঁড়িয়ে কাঁদে তাফিন। রক্তলাল শরীরে আঘাত করতে থাকে কুলসুম। তিনি যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আছেন। বাসার গেটে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে রাত। কাছেই ছিল সে। হঠাৎ ভোরের চিৎকার কানে এসে লাগে, তখনই ছুটে আসে। তবে এমন পরিস্থিতি দেখে অবাক হয়। মাটিতে গড়াগড়ি খাচ্ছে মেয়েটা। রাত এসে দাঁড় করায়। সবাই বেশ অবাক হয়। আধ বোঝা চোখে তাকিয়ে ভোর বলে, ডাক্তার সাহেব, আপনি চলে যান। ভোর, কি একটু পানি এনে দিন প্লিজ। কি জ্ঞান আপনাদের? মেয়েটা কিভাবে মারছিল? কেউ আটকালেনও না? কেউ পানি দেয় না। তাফিনি পানি এনে দেয়। দুই চোখে অশ্রু বর্ষণ। ভোরকে পানি খাওয়ায় রাত। সবাই কানাকানি করে। ভোরকে উঠিয়ে বেঞ্চে বসায় সে। ভোর আবারও বলে, ডাক্তার সাহেব, আপনি চলে যান। আপনি এখন চুপ করুন। কি করছিলেন কি আপনারা? এভাবে কেউ মারে? তুমি কে? তাফাজ্জালের প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে জাগে না। রাত চিৎকার করে বলে, আপনারা মানুষ? কোন কারণে মেয়েটার উপরে মনে আচরণ করছেন? আপনারা জানেন উনি আত্মহত্যা করতে গিয়েছিলেন? তো আপনি জানলেন কেমনে? রাহেলার কথায় ঘুরে তাকায় রাত। নিঃসন্দেহে মহিলা কূটনৈতিক সমাজের অংশ। রাত বলে, আমার গাড়ির কাছে পড়েছিলেন উনি। আমি ওনাকে হসপিটালে নিয়ে যাই। রাহেলা যেন দুই দুই করে চার মেলায়। রাত সবাইকে বোঝাতে থাকে, কিন্তু তখনই বোমা ফাটায় রাহেলা। ব্যঙ্গ করে বলে, এই শহরে পোলার কাছে কুকাম করতে গেছিল তোমার মাইয়া, কোন কারণে ফিরে আসছে বুঝলাম না। সি সি, এমন নষ্টা মেয়ে এলাকায় নাই। আপনি কিসব বলছেন? তয় কি এই মায়ের লগে ইটিস পিটিস চালাইছ, এখন আসছে বুঝাইতে? এমন মেয়ে হইল কলঙ্ক। ভোর ধীর পায়ে উঠে আসে। কথা বলার মতো শক্তি পায় না সে। কুলসুম এতক্ষণ চুপ থাকলেও এখন রেগে যান। ভোর বলে, মা, উনি সত্যি কথা বলছেন। ওনার নামে এমন কথা বলবেন না কেউ। ডাক্তার সাহেব ভালো মানুষ। কুলসুম এবার ভোরকে থাপ্পড় মেরে দেন। আবারও মারতে গেলে বাধা দেয় রাত। ভোরকে উঠিয়ে বলে, আপনারা মানুষ? অসুস্থ মেয়েটা কিভাবে মারছেন? আমাকে অনেক বদনাম হয়েছে, আর বদনাম করাতে চাই না। এই নষ্ট মাইয়া গড়ে রাখবো না আমি। সবাই তালে তাল মেলায়। তাদের কথা, গ্রামে এমন মেয়ে থাকলে ক্ষতি হবে। রাত চেঁচিয়ে বলে, ছিহ, আপনাদের কি নোংরা মন মানসিকতা। উনি থাকবে না এই গ্রামে, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। এবার কিছু লোক ব্যঙ্গ করে। রাতকে খারাপ ব্যবসার মানুষ বলে তকমা লাগায়। ভোর বলে, এ কি বলছেন ডাক্তার সাহেব? আপনি চলে যান প্লিজ। আমাকে নিয়ে ভাববেন না, বা আমাকে ঠিকই চাকে দিবে। আপনি কথা বাড়াবেন না ভূর, আমি কথা বলছি। গ্রামের সকল মানুষের সাথে কলহ লেগে যায় রাদের। বাজে কিছু কথা আসে কানে। গা রিড়ির করে ওঠে। তৎক্ষণাৎ সে বলে, আপনাদের তো সমস্যা যখন আমি ওনাকে পূর্ণ মর্যাদা দিয়ে নিয়ে যাব। আর আপনাদের কুৎসিত ধারণা মেয়েরা সংসারে বোঝা, এদের পেছনে টাকা খরচ করে অপাত্রে দান। আচ্ছা, এই সমস্ত কিছু জবাব দিবে ভূর। ফিরে আসবেন উনি, নিজেকে তৈরি করবে, বাবা মাকে রোজগার করে মেয়েরাও খাওয়াতে পারে সেটাই করে দেখাবেন উনি। আর এটা হলো আমার চ্যালেঞ্জ। আপনাকে বিয়ে করব আমি। আশা করি আপনার অমত থাকবে না এতে। ডাক্তার সাহেব, কি বলছেন এসব? গ্রামের কুসংস্কার ভাঙতে সাহায্য করুন ভূর। তখনই হুজুর ডেকে নিয়ে আসে রাত। ইসলামিক ভাবে বিয়ে সম্পূর্ণ করে এক কাপড়ে বের করে নিয়ে আসে ভোরকে। পেছনে ফিরে তাকায় ভোর। মেয়েটার হাত ধরে রাত বলে, এই নর্দমার কালো আদার চাপিয়ে চলো রোদ্দুরে। এই মধ্যরাতেই হেঁটে চলেছে দুইজন। এক মুহূর্তের মধ্যে সব কেমন ঘোলাটে হয়ে গেল। বিয়ে সাজসজ্জা সব কেমন এলোমেলো। বিয়ের কথা ছিল, তবে সেটা অন্য একজনের সাথে। মৃদু ছন্দ তুলে দুজনে গ্রামের পথ পেরিয়ে আসে বড় সড়কে। চোখের পানি এখনো শুকোয়নি। নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা মনে হতেই বুকে ব্যথা অনুভব হয়।
মিনমিনিয়ে ভোর বলে, কাজটা ঠিক হলো না ডাক্তার সাহেব। আপনি হুট করে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন। কিছু বললে পুর? উফ সরি, তুমি করে বলে ফেললাম। সেটা ঠিক আছে, তবে বিয়েটা করা উচিত হয়নি। আপনার পরিবার কখনোই এটা মেনে নেবে না। উত্তর দেয় না রাত। সে নিজেও জানে কাজটা ঠিক হয়নি, তবে এই মুহূর্তে ভোরকে নিজের সাথে নিয়ে আসার বেটার মনে করে হয়েছে। এমন অনৈতিক সম্পূর্ণ মানুষদের কাছে মেয়েটাকে রেখে আসলে অতি শীঘ্রই শোনা যেত আত্মহত্যা করেছে ভোর, কিংবা অত্যাচার সহ্য করতে না পেরে শেষ হয়ে গেছে। সেই দৃশ্য কল্পনা হতেই গায়ের প্রতিটা শিরা উপশিরা জেগে ওঠে। এখনো কিছু মানুষ উক্ত কুসংস্কারে মেতে আছে। অবশ্য শুধু বাবা মা নয়, ছেলে মেয়েরাও একই পথের যাত্রী। বৃদ্ধ বাবা মাকে ঘরে না রেখে বৃদ্ধাশ্রমে কাঁধে তুলে দেয়। এমন কিছু অনৈতিক মানুষের জন্যই বাবা মা ও সন্তান সকলেই কলঙ্কিত হচ্ছে। দোষ একজন করলেও এর প্রভাব পুরো জাতির ওপরই পড়ে। মাথা নত করে আছে ভোর। দুই চোখের কোণে এখনো মুক্ত দানার মতো চিকচিক করছে পানি। নিজের সিদ্ধান্ত যেমনই হোক, মেয়েটাকে গড়ে তুলতে হবে, এটাই ওদের উদ্দেশ্য। গাড়িতে ওঠো। আমি যাব না ডাক্তার সাহেব, আপনি চলে যান। আমাকে নিয়ে অনেক সমস্যায় পড়তে হবে। দয়া করে চলে যান, দয়া করে চলে যান। আপনি আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। প্লিজ ডাক্তার সাহেব, প্লিজ। দুবার নিঃশ্বাস ফেলে রাত। ভোরের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে। স্টিয়ারিং ঘুরিয়ে ধোয়া উঠিয়ে গাড়ি নিয়ে চলে যায়। যতটা এগিয়ে ঠিক ততটাই কষ্ট অনুভব হয়। নিজের বলা প্রতিটা কথা মনে পড়ে যায়। গাড়ি থামিয়ে দেয়। কোনো দিকে না তাকিয়ে পেছনে ছুট লাগায়। সিক্ত নয়নে সামনে আগাচ্ছে ভোর। এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। পিছুটাকে রাত। চিৎকার করে বলে, ভোর। পেছনে ফিরে তাকায় মেয়েটা। অবাক চোখে তাকিয়ে বলে, ডাক্তার সাহেব। ভোরের কাছে এসে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে থাকে। ভোর যেন আকাশ থেকে পড়েছে। একটু থেমে নিয়ে ভোরের হাত ধরে রাত বলে, চলো। কিন্তু আপনার ফ্যামিলি? সবকিছু বাদ দাও, তোমাকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এসেছি আমি। সবাইকে দেখাতে হবে তো আমি যে এই অন্ধকার থেকে তোমাকে রোদ্দুরে নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমার প্রতিশ্রুতি এটা। কিন্তু ডাক্তার সাহেব। আরে আসো তো। ভোরের কথার তোয়াক্কা না করে ওর হাত ধরে নিয়ে যায় রাত। নির্লিপ্ত তাকিয়ে থাকে মেয়েটা। সত্যি কি অন্ধকার থেকে রোদ্দুরে নিয়ে যাচ্ছে রাত, নাকি সেখানে ওর জন্য অপেক্ষা করছে আরো বড় কোনো অন্ধকার? সামনের দিকে চোখ নিমজ্জিত রেখেই রাত বলল, কি হয়েছে? ডোন্ট ওয়ারি, আমি তোমাকে সবভাবে সাহায্য করব। তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার। শহরে গিয়ে তোমাকে হোস্টেলে ভর্তি করে দিব। দুদিন পর আবার আরেকটা মেডিকেলে ক্যাম্পেইন আছে, দেন তোমাকে কলেজে ভর্তি করে দিব। আচ্ছা। গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে দেয় ভোর। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের কত স্বপ্ন থাকে। ওরও ছিল, তবে সেই স্বপ্নের প্রতি আজ আগ্রহ নেই। আছে শুধু সস্তার কিছু আবেগ আর দীর্ঘশ্বাস। ভালো। নিতুর অহেতুক কথাবার্তা একদমই পছন্দ না মৌসুমীর। মেয়েটা আস্ত এক গোবরে ঠাসা। যেভাবেই যাবে নতুন শাড়ি কিনে নিয়ে, যেখানেই যাবে নতুন শাড়ি কিনে নিয়ে আসবে, আর তৎক্ষণাৎ পরেই সেলফি শুরু করবে। নিজের প্রশংসা তো করবেই। মৌসুমী ম্যাম। মুখ বাঁকায় নিতু। নিজেকে দেখতে থাকে এপাশ ওপাশ করে। সাত সকালে গোসল করে নতুন শাড়ি পরেছে। বয়সটা একটু বেশি হলেও ও সাজসজ্জায় একদম বাচ্চাদের মতো। ফাইল নিয়ে চলে আসে মৌসুমী। 3টে বছর ধরে নিতু মৌসুমী ম্যাম শুনতে হচ্ছে। বয়স নয় নয় করে 30 পেরোলেও এখনো বিয়ে করেনি। এর পেছনে অদ্ভুত কারণ রয়েছে। সেকেন্ড ইয়ারে থাকতে বড় রকমের ছ্যাঁকাপ্রাপ্ত হয়েছে। শপথ করেছিল ওই ছেলেকেই বিয়ে করবে। সেই শপথ রক্ষার্থেই এখনো বিয়ের পিড়িতে বসা হলো না নিতুর। হসপিটালের মেইন ডোর দিয়ে রাতকে আসতে দেখে জড়সড় হয়ে যায় মৌসুমী। সামান্য ঝুঁকে বলে, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ড্যাড এসেছে? নো স্যার। এমডি স্যার তো 10টার আগে হসপিটালে আসেন না। ও তাই তো,
এনিওয়ে, আমার কিছু টাকা লাগবে, তাই হসপিটাল থেকে নিয়ে যাচ্ছি। টেড আসলে বলবেন আমার কার্ডটা লক হয়ে গেছে। জি স্যার। ম্যানেজারের কাছে আসে রাত। কিছু একটা নিয়ে কথা বলছে তিনি। ভদ্রতার খাতিরে দরজায় ঠকঠক আওয়াজ করে। ইমরান বলেন, গুড মর্নিং স্যার। গুড মর্নিং আঙ্কেল, অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা তুলে দিন আমায়, একটু আর্জেন্ট। ওকে, আপনি সাইন করে দিন, আমি নিয়ে আসছি। সাইন করে দেয় রাত। ইমরান কিছুটা অবাক হন। যতদূর জানেন কাল রাতেই বাসায় ব্যাক করার কথা ছিল। পোশাক দেখে মনে হচ্ছে এখন আসলো। চশমাটা নাকের ডগায় চলে এসেছে। নিতু বলে, 50,000 টাকার বান্ডিল তুলে দেয় নিতু। ইমরান চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচে। বুকের ভেতর হৃৎপিণ্ড ওঠানামা করছে। ইমরানের থেকে টাকা নিয়ে চলে আসে রাত। গাড়িতে বসে আছে ভোর। ওকে দেখেই মাথাটা উঁচু করে বসে। হস্টেলে গিয়েছিল, তবে কাজ না করায় ভোরকে ভর্তি করাতে পারেনি। তাছাড়া এতগুলো টাকা ক্যাশও ছিল না ওর কাছে। আমার জন্য শুধু শুধু এতগুলো টাকা খরচ করে যাচ্ছেন। আপনার মোহরানা দেওয়া হয়নি কোনো, আমি আপনার কাছে এক প্রকার ঋণগ্রস্ত। এই বিয়েটার কোনো মানেই নেই ডাক্তার সাহেব। অহেতুক আপনার জীবনে কাটা হয়ে গেলাম আমি। ভালো কাজ করা কোনো দূষণ নয়, বিয়ের বিষয়টা পরে দেখা যাবে। আপাতত আপনাকে হোস্টেলে ভর্তি করানোটাই কাজ। কিন্তু এতগুলো টাকা? মোহরানাতে 20 লাখ টাকা, সেই টাকা দেওয়ার জন্য কিছু টাকা সময় দিতে হবে। আমার কার্ডটা লক হয়েছে। রাতের কথাতে ভ্রু কুঁচকে যায় ভোরের। মোহরানাতে 20 লাখ টাকা লিখেছে। কথাটা শুনেই মাথা ভনভন করে। 1 লাখ টাকার জন্য ওর বিয়েটা ভেঙে গেছে, আর এখানে মোহরানায় 20 লাখ টাকা। ভোরের দিকে তাকিয়ে রাত বলে, তুমি কি কোনোভাবে আপসেট? আমার বিয়েটা 1 লক্ষ টাকার জন্য ভেঙে গেছে, আর আপনি মোহরানাতে 20 লাখ টাকা দিয়েছেন। এটা বিষয় নয় ভুল, অতগুলো মানুষের সামনে আমি আপনাকে গড়ে তোলার চ্যালেঞ্জ করে এসেছি, এটাই ফ্যাক্ট। বাকি সবকিছু অপ্রয়োজনীয় ব্যবস্থা মাত্র। আপনার একবারও মনে হচ্ছে না অজানা অচেনা মেয়ের প্রতি বেশি সহানুভূতি হয়ে যাচ্ছে? তা একটু হচ্ছে, তবে অজানা অচেনা হলেও ধর্মমতে আপনি আমার স্ত্রী। স্ত্রী শব্দটি যেন ভোরের অস্তিত্ব নাড়িয়ে দেয়। সত্যি তো রাত ওর স্বামী। বিয়েটা যেই কারণেই হোক, সম্পর্কটা তো মিথ্যে নয়। গাড়ি থেকে নেমে যায়। সিট বেল্ট খুলে বাইরে নেমে আসে রাত। ভোর নামছে না দেখে রাত বলে, দ্রুত নেমে আসো। হস্টেলের ফ্রি প্লাস অ্যাডভান্স দিয়ে দেয় রাত। একটা ফর্ম পূরণ করতে দেয় ওকে। পরিচয় ক্ষেত্রে কিছুটা বিব্রত হয়ে যায় ছেলেটা। ভোরের পরিচয় কি দেবে সেটা চিন্তাতেই থম মেরে থাকে। কাউন্টারের মেয়েটার ডাকে ধ্যান ভাঙে। বলে, স্যার, ফর্মটা এখনো পূরণ হয়নি, আপনাদের সম্পর্ক দিতে হবে। জি, উনি আপনার কি হয়? ভোরের দিকে তাকায় রাত। কি লিখবে এখন? অনেক ভেবে চিনতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্পর্কটা লিখে দেয়। ফর্ম দেখে মেয়েটা বলে, আপনার স্ত্রীকে নিয়ে আসুন স্যার, আমি ওনার রুম দেখিয়ে দিচ্ছি। স্ত্রী শব্দটি নেহাতি মন্দ নয়, বেশ ভালোই লাগলো ওর কাছে। বেঞ্চে বসে আছে ভোর। গা থেকে কাঁচা হলুদ মিশ্রিত ঘ্রাণ নাকে এসে লাগছে। সুবাসটা বেশ দারুণ। হলুদ কাপড়ে ভোরকে সূর্যের সেই হলুদ রোদ্দুরই মনে হয়, যেন তাকানো দায়, চোখ ঝলসানো রূপ। হস্টেলের বাইরের দিকটা যেমন সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ভেতরটা। কিছুটা 3 স্টার রেস্তোরাঁর রুমের মতোই, হবেই না কেন? মান্থলি 15,000 টাকা ফি। যেমন তেমন রুম তো কোনো কালেই সম্ভব নয়। রুমের এক পাশে গুটিয়ে রাখা কম্বল থেকে রাত বলল, এক্সকিউজ মি, কম্বলটা সরানোর ব্যবস্থা করুন, প্রয়োজনীয় সব আমি এনে দিব। ব্যবহার করার জিনিস গায়ে তুলবেন না, ফ্রেশটা এনে দিব। তাছাড়া তোমার কস্টিউমও লাগবে। এত ভাববেন না ডাক্তার সাহেব। এত ভাবছি না বোর, তোমাকে দায়িত্বের সাথে নিয়ে এসেছে। ভালো মন্দ দেখে আমার নৈতিকতার মধ্যে পড়ে, আর এজ এ ফিউচার ডক্টর আমি তোমার হাইজিনের উপর পুরোপুরি খেয়াল রাখবো, এটাই স্বাভাবিক।
এন্ড এটার মানে একজন ডক্টর হওয়ার গুণ আমার মাঝে একটু হলেও রয়েছে। জানো, বেশ কিছু ক্ষেত্রে একজনের ব্যবহার করা জিনিস অন্যজন ব্যবহার করা উচিত নয়। অনেকের অনেক রোগ থাকে, আই নো দ্যাট। ওইটা ওয়াশ করা, তবে দরকার কি রিস্ক নেওয়ার? ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ভোর। রাদের বাচন ভঙ্গিমাতে ওকে মুগ্ধ করে। যে কোনো ফাংশনে বিনা প্রস্তুতিতে বক্তব্য করতে পারবে ছেলেটা। ভোরকে তাকাতে দেখে রাত বলে, ফ্রেশ হয়ে এসো, আমরা বের হব। বেশি ভালো কিন্তু ভালো নয় ডাক্তার সাহেব। ওয়াশরুমে চলে যায় ভোর। মেয়েটাকে বলা কথাতে কিছু কিছু একটা ছিল, কিন্তু কি ছিল? কোনোভাবেই ভোর কি ওকে অবিশ্বাস করছে? গ্রামের মানুষের উটকো চিন্তা ধারণার মতোই কি ভোরেরও চিন্তাগ্রস্ত? শীতের মাঝেও চিকন ঘাম হয় ছেলেটার। ভোরের অবিশ্বাস মাখা কথা যেন কিছুতেই হজম হচ্ছে না। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আসে ভোর। মাথার ব্যান্ডেজটা ভেদ করে রক্ত নেমেছে কিছু না। সেই রক্ত পরিলক্ষিত হতেই ব্যস্ত হয়ে পড়ে রাত। কাবার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে সেটা থেকে তুলো আর মলম নিয়ে বসে। ভোরের মাথায় ব্যান্ডেজ করে দিয়ে যেন শ্বাস ফেলে। তাতেও যেন বিশাল প্রশ্ন বাঁধায় ভোর। তার চাহনি আবারও মনে করিয়ে দেয় ডাক্তার সাহেব বেশি ভালো, কিন্তু ভালো নয়। কিছুটা ছিটকে সরে যায় রাত। উন্মাদ পাগলের মতোই লাগছে নিজেকে। ভোরের একটা কথাও যেন ওকে টেনে ধরে প্রতি পদক্ষেপে। কিছু তো আছে এই কথাতে, কিন্তু কি বোঝাতে চেয়েছে ভোর? একবার কি জিজ্ঞাসা করবে ওকে? না, এই কথা না টেনে হিচড়ে ধরে জিজ্ঞাসা করার বিষয় নয়। তবুও কেন মনে শান্তি মিলছে না। আমরা কি এখন বের হব? তুমি রেডি হয়ে গেছো? আমার আর কি, চুলটা বেঁধে নিয়েছি শুধু। এই, তুমি কুপা বেঁধেছো কেন? প্রচন্ড ঝড়। ও আচ্ছা, আসো তাহলে। একটা শপিং কমপ্লেক্সের সামনে এসে বেশ বিপাকে পড়ে ভোর। এত বড় শপিং মলে আসা তো কখনো চোখেই দেখেনি। বছরে একবার নিজের উপজেলার ছোটখাটো শপিং মলে আসা যাওয়া হতো। সেই শপিং মলে গেলে নিজেকে কার্টুন কার্টুন লাগতো, কেননা সেখানে বড়সড় মানুষদের আসা যাওয়া, আর ওদের পরা কাপড় হতো মলিন আর অগোছালো। বছরে এক দুবার কাপড় আয়রন করতো সে, তাও স্কুলের অনুদান থেকে 30 টাকা বাঁচিয়ে, বন্ধুদের সাথে নিয়ে বাজারের টাক্কু কাকার দোকানে থেকে। সে যে কি অনুভূতি বোঝানো দায়। আসার পথে মাতব্বরের ভিটা থেকে তেঁতুল চুরি। সেই কাঁচা তেঁতুল নুন হলুদ দিয়ে মাখিয়ে সকলে সমান ভাগে ভাগ করে খেত ওরা। ভাবতেই চোখ দুটো কেমন করে ওঠে। আহা, সে যেন অন্যরকম স্বাদ। কিছুটা এগিয়ে গিয়ে আবারও ফিরে আসে রাত। ভোরের বাহুতে স্পর্শ করতেই তুতলিয়ে বলে, কে কে? তুমি এখনো দাঁড়িয়েছো কোনো? আমি বিকেলের মধ্যে বাসায় না গেলে সর্বনাশ হয়ে যাবে। কালকে রাতেই ফেরার কথা ছিল। ডেডার মম বিকেলে একসাথে নাস্তা করে সেই সময় তারা আমার কথা তুলবে। দেন কি যে হবে আল্লাহ জানেন। রাতের ভয়ার্ত বিবরণের সাথে মুখের পাংশুটে ভঙ্গিমা হাসাতে বাধ্য করে। ঠিক করে হেসে দেয় মেয়েটা। এই প্রথম ভোরের মুখের তৃপ্তিকর হাসি দেখে। কিছুটা থমকে যায়। যখন ঘোর কাটে তখন বুঝতে পারে দেরি হয়ে যাচ্ছে। ভোরের হাত ধরে টেনে নিয়ে যায় শপিং মলে। আবারও সেই হাতের দিকে তাকিয়ে থাকে ভোর। এই হাত ধরার মাঝে আলাদা অধিকারবোধ দেখতে পায়। কেন যেন মনে হয় রাত ওর খুব আপন। সত্যিই কি খুব আপন? লিফটের ঝাঁকুনি হতেই চোখ বন্ধ করে নেয় ভোর। রাদের ব্লেজারের হাতাটা খিচে ধরে। নখের দাগ লেগে যায় ব্লেজারে। হঠাৎ এমন অহেতুক ভয় পাওয়ার কারণ বুঝে ওঠে না রাত। পরক্ষণেই মনে পড়ে ভোরের অবস্থান। গ্রামের শেষ প্রান্তে অবহেলায় বড় হওয়া মেয়েটা শহরের সাথে কতটাই মানানসই। ভোর করে সঙ্গ দিতে ওর হাতে হালকা করে স্পর্শ করে। লিফট ওপেন হতেই চোখ খোলে ভোর। নিজের অবস্থান ধারণা হয়। কিছুটা দূরে গিয়ে হয় জড়সড়। মেয়েলি কস্টিউম সম্পর্কে একদমই কাঁচা রাত। কখনো কেনা হয়নি যে। মায়ের জন্মদিনে কিংবা ম্যারেজ অ্যানিভার্সারিতেও কখনো কস্টিউম গিফট করেনি সে।
এমনকি কখনো মেয়েলি কস্টিউম কেনার সময়ও ছিল না সাথে। বলতে গেলে ভারে মা ভবানী। চিন্তাগ্রস্ত রাত হঠাৎ নখ কামড়ে ধরে। ভোর বলে, নখ কামড়ানো হাইজিনিং, তাই না? আসলে হয়েছে কি, আমি নখ কামড়ানো একটা বাজে হ্যাবিট আর কি। মুখ টিপে হাসে ভোর। এমন ভাবে চমকে যাবে ভাবেনি মেয়েটা। ভোরকে সাথে নিয়ে ফুড কর্নারে ঢুকে পড়ে। কিছু খাবার অর্ডার করে নেটে সার্চ করে। সেখানে অহরহ ডিজাইন করা কস্টিউম। তবে চুজিং এর বিষয়ে তো নিজেকেই করতে হবে। ভোরের ওপর তো বিশ্বাস রাখতে পারে না ছেলেটা। গ্রামের মানুষ যেমন কস্টিউম পরে তার একটাও আশেপাশে নেই। সব টপস কিংবা কুর্তি অথবা জিন্স এর মডেলিং জামা কাপড়, যেগুলোর সাথে অভ্যস্ত নয় ভোর। রনিতের কথা মনে পড়তেই চোখ চকচক করে। বলে, আমি টেরিসে আছি, তুমি খাও। টেরেসে এসে রনিতকে কল করে। একবার দুইবার রিং হতেই ফোন রিসিভ করে রনিত। বলে, কিরে, তোর গ্রাম্য পরিবেশ দেখা হলো নাকি এখনো পড়ে আছিস? না, হয়েছে। এখন শোন, তুই তো ইনিয়াকে মাঝে মধ্যে ড্রেস গিফট করিস। তো একটা হেল্প লাগবে। ধর, একদম সাধারণ স্টাইলিশ না এমন মেয়ের জন্য কোন ধরনের কস্টিউম চুজ করা যায়? তুই হঠাৎ মেয়েদের কস্টিউম নিয়ে পড়লি কেন? তাও আবার সাধারণ স্টাইলিশ না এমন মেয়ের কস্টিউম? তোর মতলব কি বলতো? গ্রামের পরিবেশের সাথে সাথে গ্রামের কোনো মেয়েকে কি বিয়ে করে নিলি না তো? আশ্চর্য, তোকে যা বলছে তাই বল। রাদের ধমকে মজা থেকে বেরিয়ে আসে রনিত। অনেক ভাবনা আসলেও সে সব পাত্তা দেয় না। বলে, গার্লস কালেকশনে যাবি, দেখবি সেখানে মেয়ে আছে। তাদের থেকে হেল্প নিয়ে পছন্দ আর কমফোর্টেবল মতো কিনে নিবি। ওহ, ওকে। ফোন রেখে স্বস্তির দম ফেলে। গার্লস কালেকশনে ভোরকে নিয়ে গেলেই মানানসই কিছু একটা কিনে নেবে। এত প্যারা নিয়ে লাভ নেই। লেডিস সাইটে এসে বাদে আরেক বিপত্তি রাদের ভাবনায় ঠিক। এখানে থাকা কোনো কস্টিউমই ভোরের পছন্দ হয় না। পছন্দ নয় বললে সে অভ্যস্ত নয় এমন পোশাকে। বেশ বিরক্ত হচ্ছে শপের মেয়েটা। এত শত জামা কাপড় দেখানোর পরও কোনোটাতেই সায় মেলেনি। কাঁদো কাঁদো হয়ে যায় ভোর। এইসব কাপড়ের সাথে কোনো ওড়না নেই, সে কি করে পরবে এসব? ভোরের অবস্থা কিছুটা আঁচ করতে পারে রাত। সে নিজেও বুঝতে পারে কেন নাবোধক উত্তর করেছে মেয়েটা। যদিও কুর্তির সাথে মানিয়ে নেবে ভোর, তবে এর সাথে কিছু একটা লাগবে। ভারী সাজে সজ্জিত মেয়েটার দিকে তাকিয়ে যেন অস্থির লাগে। তবুও নরম কণ্ঠে বলে, মিস, আপনি কুর্তি প্যাক করে দিন। কিন্তু ডাক্তার সাহেব, আমি তো... পুরো কথা বলতে পারে না ভোর। মাথাটা নিচু করে নেয়। আড়ষ্টতায় ধরেছে ওকে। রাত বলে, এটার সাথে দুপাট্টা তো যাবে না, বাট মাফলার যাবে। ওই যে আছে না কি যেন, ওয়েট, এক্সকিউজ মি মিস, লুক, ওই যে মেয়েটা জিন্সের শার্টের সাথে গলা ওইটা পরেছে কি মাফলারের মতো না? ইয়েস, স্ক্রাব। কুর্তির সাথে ম্যাচিং করে স্ক্রাব দিয়ে দিন, আর সাথে কিছু জিন্স ট্রাউজার অ্যান্ড লেডিস মডেলের প্যান্ট দিয়ে দিন। আই মিন কুর্তির সাথে মানানসই। এবার কোনো অসুবিধা হবে না। এই শপে 3 পিসের একটা পার্টও নেই। অন্য যেসব লোকাল শপ আছে সেগুলোতে দর করো। দেন ঠেলাঠেলি, আই জাস্ট হেট দ্যাট। মেয়েটা প্যাক করে দেয়। কাউন্টারে এসে বিল পে করার পর কিছু মাথায় আসে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ভোর। কাউন্টারে গিয়ে রাত বলে, ওকে, সাথে নিয়ে আর যা যা লাগবে প্যাক করে দিন। বুদ্ধিসম্পন্ন মেয়েটা চট করেই বুঝে যায়। ভোরকে সাথে করে নিয়ে যায় সে। দীর্ঘশ্বাস ফেলে রাত। একটা ছেলের সাথে একটা মেয়ে কখনোই একা বাঁচা সম্ভব নয়। তার প্রয়োজনীয় সমস্ত কিছুই সে বলতে পারবে না, আর এটাই স্বাভাবিক। যদিও রাদের সাথে ওর বিয়ে হয়েছে, তবে ওদের সম্পর্কটা তো তেমন নয়। এই সম্পর্কটা একটা চ্যালেঞ্জ, একটা দায়িত্ব, যার ভবিষ্যৎ সম্পর্ক কোনো ধারণা করতে পারে না দুজনে। নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনো হয়ে ওঠেনি। থাকা না থাকা দুটোই আকাশ কুসুম কল্পনা। দুজনের জীবন
একই রোদ্দুরে ছুটলেও গতিপথ ভিন্ন। শপিং শেষ, কিছুটা ইতস্তত বোধ করলেও কুর্তিতে কিছুটা কমফোর্টেবল ফিল করছে ভোর। একটু ডিজাইন করা হলেও বেশ মানানসই পোশাকই বটে, তবে প্রথমবার 3 পিস ছেড়ে কুর্তি পরাতে কিছুটা আড়ষ্টতা কাজ করছে। চেঞ্জিং রুম থেকে বেরই হতে পারছে না। আয়নায় নিজেকে দেখে চলেছে বারবার, কিছুটা লজ্জাও লাগছে বটে। এদিকে মেয়েটা দরজায় খটখট আওয়াজ করে বলছে, ম্যাম আপনার হয়েছে? জি আপু, আসছি। চেঞ্জিং রুম থেকে বেরিয়ে আসে ভোর। ওকে দেখে কিছুটা হাসে মেয়েটা। এতক্ষণ শাড়ি পরে থাকায় বয়সটা 20-এর ঘরে মনে হচ্ছিল, এখন বোঝা যাচ্ছে বেশি বয়স না। ফোনে 2 চোখে নিমজ্জিত রেখেছে রাত। বহু কষ্টের পর ভোরের জন্য কলেজ খুঁজে পেয়েছে সে। তবে এটার মাঝেও আরেক বিপত্তি, এই কলেজ আসা যাওয়া সব মডেল স্টুডেন্টস। সেখানে ভোর হলো একদমই সরল সোজা প্রকৃতির। র্যাগিং এর কবলে পড়লে মাথায় হাত। তবে আশেপাশে এই কলেজটাই ভালো আর চেনা জানা। হুটহাট যেখানে সেখানে ভর্তি করলেই তো হবে না, নিজের পাওয়ারের সাথে মিল রেখেই তো কাজ করতে হবে। প্রায় মিনিট খানেক ধরে রাদের সামনে দাঁড়িয়ে আছে ভোর। বারংবার হাত কচলাচ্ছে, কিছুটা দ্বিধায় ভুগছে। ফোন রাখতেই চোখ যায় ভোরের দিকে। এক পলক তাকিয়ে বলে, ওয়াও, লুক প্রিটি। আই থিঙ্ক এই কস্টিউমে তোমার অসুবিধা হবে না। এম আই রাইট? মাথা ঝাঁকায় ভোর। সানগ্লাসটা চোখে লাগিয়ে হাঁটা লাগায়। পেছন থেকে শক্তপোক্ত হাতের চাপড় পড়তেই চোখ দুটো ছোট ছোট করে ফেলে। পর মুহূর্তে রনিতকে দেখেই ঠোঁট প্রসারিত হয়। দুজনে একে অপরের সাথে গল্পে মজে যায়। গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এখানে এসেছে রনিত। ভোরকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে রনিত বলে, হু ইজ শি? রনিতের প্রশ্নে কাহিল অবস্থা, কি উত্তর করবে মাথায় আসে না। এদিকে ভীষণ অপরাধ বোধ হচ্ছে ভোরের। বোকা চাহনিতে রাদের দিকে দৃষ্টি দেয়। আমতা আমতা করে রাত বলে, শি ইজ মাই রিলেটিভ। শোনো, ওকে হোস্টেলে পৌঁছে দিতে হবে। আসছে রে। ভোরকে নিয়ে পালিয়ে বাঁচে রাত। রনিত অবাক হয় না, বরং ও তো বেশ কিছুটা সন্দেহই করেছিল। সেই কারণেই ছুটে আসে শপিং মলে, আর সন্দেহ একদমই সঠিক ঠেকে। কথা বলো না এখন, আপনাদের দ্রুত যেতে হবে। ব্যথা পাচ্ছি আমি। পেছনে ফিরে তাকিয়ে ব্যথার কারণ বুঝতে পারে না রাত। ভোর বলে, হাতে ব্যথা পাচ্ছি। উফ সরি, হেই তুমি হাতে কাচের চুড়ি পড়েছিলে? হ্যাঁ, তখন সবগুলো ভেঙে গেছে। এইটাই ছিল, এটাও ভেঙে গেল। ইস, কি যে করো না, দেখি কেটে গেছে কিনা। ভোরের হাতটা পর্যবেক্ষণ করেই বুঝতে পারে কাটেনি, তবে লাল হয়ে গেছে। ভেতর থেকে খারাপ লাগে ওর। নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, এই ব্যথা অতি সামান্য ডাক্তার সাহেব, এখন ব্যথা আমি অনেক পেয়েছি। তোমার বাবা মা ছোট থেকে এমন করে? না, ওরা আমাকে খুব ভালোবাসতো, তবে আজকাল তেমন ভালোবাসে না। আমাদের গ্রামে এখনো যৌতুক চলে। বিয়ের সময় না নিলেও বিয়ের পর চাপ সৃষ্টি করে। তেমনই হয়েছিল আমার ছোট ফুপুর সাথে। বিয়ের পর অনেক অত্যাচার করতো ওনার স্বামী। আমার দাদা দাদি নেই, আমার আব্বার কাছে সমস্ত চাপ পড়ে। ফুপুর জন্য আব্বার ধানের জমি বিক্রি করতে হয়, তবুও হয়নি, আরও চায় তারা। আব্বা দিতে নারাজ হওয়াতে ফুপুর সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। 2 বছর আগে ফুপু আত্মহত্যা করে। সেই থেকে আব্বা আর মাকে অনেক কথা শোনায় গ্রামের মানুষ। তারাও অনুভব করে মেয়েদের টাকা পয়সা দিয়ে বড় করে কোনো লাভ নেই। ফুপুকেও পড়াশোনা করিয়েছিল, তবে ফুপু ভুল বুঝেন। আর আমার প্রতিও তাদের একই ধারণা জন্মায়। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আর পড়াশোনা করাবে না বলে জানিয়ে দেয়। হয়তো আমিও তাদের প্রতি এমন আচরণ করব বলে তাদের ধারণা। তাছাড়া মেয়েরা শুধু নিতে জানে, দিতে জানে না। বিয়ের যৌতুক দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ধার্য করা হয়। আব্বা 1 লক্ষ দিলেও আর দিতে পারেনি, তাই হলুদের পর তারা বিয়ে ভেঙে দেয়। আমি যে অভাগী তাই প্রমাণ হয়। প্রচন্ড রকমের আবেগ মেশানো কথায় গলা ধরে আসে ভোরের। হঠাৎ করেই পরিবারের কাছে তিক্ত হয়ে পড়ে মেয়েটা।
উঠতে বসতে বোঝা নামক পদবি দেওয়া হয় ওকে। হয়তো তারা পরিস্থিতির শিকার, তবে কথাগুলো কতটুকুই বা উচিত। হস্টেলে এসে মিসেস কাজী আশার কাছে আসে রাত। পুরো হস্টেলের দায়িত্বে আছেন তিনি। আগে একবার ওনার সাথে পরিচয় হয়েছিল। ভোর যেন অবলা প্রাণী, ওকে যা বলা হচ্ছে তাই করে চলেছে, কোনো মতামত নেই যেন। মিসেস আশা আসতেই উঠে দাঁড়ায় রাত, হাত বাড়িয়ে বলে, আই এম ইফতেহার রাত, সন অফ ইফতেহার খান। হ্যাঁ আচ্ছা ম্যাম, যার জন্য এসেছি সেটা হলো একজনের দায়িত্ব নিতে হবে আপনাকে। ওকে দেখে রাখতে হবে। ও আজ থেকে এই হোস্টেলেই থাকছে, একটু লাজুক, তাই ওকে দেখে রাখবেন প্লিজ। ওকে ডোন্ট ওয়ারি। ভোরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকায় আশা, যার ফলে উসকুস করতে থাকে মেয়েটা। বারবার চেয়ার খামচে ধরে। বুদ্ধিমতী আশা বুঝতে পারেন এখন প্রশ্ন করা ঠিক হবে না। আরো দুই একটা কথা বলে চলে আসে রাত ও ভোর। ভোরকে রুমে পৌঁছে দিয়ে বলে, লিসেন, তোমার যে কোনো প্রয়োজনে মিসেস কাজী আশার কাছে যাবে, আর হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করবে। মাথা দোলায় ভোর। এখনো কুর্তির সাথে মানিয়ে নিতে পারেনি মেয়েটা, কেমন যেন জড়সড় হয়ে আছে। বেশ মায়া হয় রাদের। সমস্ত মায়া পানি হয়ে তখনই মনে পড়ে বাসার কথা। অলরেডি 5:50 বাজে। আজ একটা কাণ্ড বাঁধবে নিশ্চিত। কোনো মতে বিদায় জানিয়ে চলে আসে রাত। বাসায় ফিরেই বুঝতে পারে আজ টর্নেডো যাবে ওর ওপর দিয়ে। টেরেসে বসে চা পান করছে দুই কপতি। দূর থেকে কেউ আজই করতে পারবে না, এরা 50 পেরিয়েছে। সংসার জীবনের বয়সসহ দেখতে দেখতে হয়ে গেল 26 বছর। তবে এখনো দুজনকে 18-র কপতি মনে হয়। ছুটে যায় রাত, পেছন থেকে রামিসাকে জড়িয়ে বলে, সরি মম, প্লিজ ফরগিভ মি, আর এমনটা হবে না। নো ডিয়ার, এমন করলে তো হবে না। নোট ফেয়ার ডেড, আমাদের মাঝে কাউকে হাড্ডি কেন হচ্ছে? তুমি বড্ড অবুঝ রাত। তোমার মম আর আমি আলাদা কি করে হই? তুমি থামবে প্লিজ। রামিসার এক ধমকে থমকে যায় ইফতিহার। মুখ চেপে হাসে রাত। এখনো এদের প্রেম কমেনি। এখনো অফুরন্ত ভালোবাসা দেখলে অদ্ভুত শান্তি লাগে। মুখে সামান্য কঠোরতা ফুটিয়ে তোলেন রামিসা। রাদের হাসি বন্ধ হয়ে যায়। কানে হাত দিয়ে বসে পড়ে, বলে, সরি মম, ভেরি সরি, প্লিজ ফরগিভ মি। তুমি কেন এমন করলে রাত? জানোই তো আমরা তোমাকে নিয়ে কতটা সেন্সিটিভ। একটা কল করা উচিত ছিল বেটা। সরি বললাম তো, আমি ভেবেছিলাম আগে আসতে পারবো, বাট লাক ফেভারে ছিল না, একটু লেট হয়েছে, এর জন্য তো এত রাগ। সেটা বিষয় নয়, কথা হচ্ছে তুমি আমাদের একমাত্র সন্তান। আর তুমি এটাও জানো তোমার ড্যাডের শত্রুপক্ষ একটু নয়, বরং হিউজ অ্যামাউন্টের। তাই তোমাকে নিয়ে দুশ্চিন্তা করাটা স্বাভাবিক নয় কি? সেটার জন্য সরি বললাম তো। আচ্ছা অনেক হয়েছে, এবার ফ্রেশ হয়ে নাও তুমি। রামিসার কথাতে পেছন ঘুরে তাকায় রাত। ছেলের দৃষ্টি বুঝতে পারেন তিনি। সামান্য বিব্রত হয়ে বলেন, দেখো এখন তুমি লেগ ফুল করবে না। শুধুমাত্র সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি তোমাকে ফ্রেশ হতে বলেছি। লেগফুল কেন করব মম? যেটা সত্যি সেটাই বলবো। বিয়ের 26 বছর পেরিয়েও তোমরা প্রেম করেছো, এটাই তো কথা। রাত। রামিসার ধমক খেয়ে পালিয়ে যায় রাত। ছেলের ফাজলামিতে দুজনেই হেসে ওঠেন। ছোট থেকেই এমন দুষ্টুমি করে চলেছে রাত। সব কিছুর জন্য দায়ী ইফতিহার। রোজ সন্ধ্যেতে ছেলের সাথে আড্ডা দিতেন আর নিজের প্রেমের গল্প বলতেন। আর রাতও নির্লজ্জের মতো আগ্রহ নিয়ে শুনত। প্রথম লজ্জা লাগলেও সময়ের সাথে সাথে অভ্যস্ত হয়ে পড়েন রামিসা। তবে এটাও সত্যি, স্বামীর সাথে প্রণয়ের কখনো যাবে না। সংসার জীবনে পা রাখার পূর্বে 6টা বছর প্রেম করেছে দুজনে। একই ভার্সিটির স্টুডেন্ট। ফ্রেশ হয়ে এসে ফোন নিয়ে বসে রাত। ফেসবুকে লগ ইন করতে কয়েকশো নোটিফিকেশনের শব্দ। কান যেন ঝালাপালা হয়ে যায়। পরপর মেসেজের টুংটাং শব্দ কানে লাগে। ইচ্ছে হয় এখনই ফোনটা ফেলে দিতে। তৎক্ষণাৎ মেসেজ আসে সুপ্তির। কাল থেকে অনলাইন কেন দিচ্ছিলি না রাত?
একটা কাজে আটকে গিয়েছিলাম। ও ওকে, নেক্সট ক্যাম্পেইন 2 দিন পরই। তো আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে একটা গেট টুগেদার করতে। তোর কি মতামত? রনিত, বলবো একটা মেয়েকে নিয়ে যে শপিং মলে গিয়েছিলি? সুপ্তির মেসেজটা আসতেই বুকের ভেতর ধক করে ওঠে। ভোরের কথা মনে পড়ে যায়। তাড়াহুড়ো করে আসতে খেয়ালই ছিল না। তাছাড়া ভোরের কাছে কোনো ফোনও নেই, আর না আছে টাকা। মাথার চুলগুলো খামচে ধরে ছেলেটা। কি একটা ভুল করে এসেছে। জানালায় মাথা এলিয়ে আছে ভোর। হস্টেলে এসে তাকে বেশ বেগ পেতে হচ্ছে বই কি। গিজার ব্যবহার করতে জানে না মেয়েটা। 3 বার দেখার পর শিখেছে। এর জন্য কেউ কিছু না বললেও ওর ওপর যে বিরক্তি তা বেশ ভালোই বোঝা যায়। তবে সেই কারণে ওর মন খারাপ নয়। মন খারাপের কারণটা হলো নিজের পরিবার। বাবা মা আর ছোট ভাইকে ছাড়া ভালো নেই ও। একজনের ভুলের শাস্তি ওকেই কেন পেতে হবে? মেয়ে বলে কি মানুষ নয়? চোখ ভেঙে যেন সলিল নেমে যায়। নাকের আগাটা ধারণ করেছে কেমন লাল বর্ণ। চোখ দুটো অদ্ভুত ঘোলাটে। পাড়ার কিছু মানুষের জন্য এই কুলসুম ওর ওপর তিক্ত ছিলেন, বিশেষ করে রাহিলা। ছোট থেকেই ওকে সহ্য করতে পারেন না তিনি। নিজের মেয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন সর্বদা। অহেতুক ওর নামে বদনাম করা যেন ওনার নিত্যদিনের অভ্যাস। সুন্দরী হওয়াতে প্রশংসা ছিল বেশ, তবে তাতেও যেন রাহেলা জ্বলে ওঠেন। নিষ্পাপ ভোরকে কলঙ্কিত করার জন্য উঠে লাগেন। যদিও অধিক সফলতা পাননি, তবে বদনাম হয়েছিল বেশ। সেই কারণেই ভোরের কোনো কথাই বিশ্বাস করেন না কুলসুম আর তাফাজ্জাল। হাতের আঙুলে ঠান্ডা কিছু স্পর্শ পেতে দুহাত পিছিয়ে যায়। বুকে থুতু দিয়ে সামনে তাকায়। রাতকে দেখে ভূত দেখার মতো চমকায়। কিছুটা তোতলানো সরে বলে, আপনি? আগে ব্যালকনি ঢুরকুলো লেডিস হোস্টেলে ফেরা যে এত হিউজ হবে তা ভাবতে পারিনি। কিন্তু কেন? এমন কথাতে কপালে দুটো ভাঁজের সৃষ্টি হয়। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে গাধা আর নিষ্ঠুর প্রাণী মনে হচ্ছে ভোরকে। নিচে তাকিয়ে দম বন্ধ হয়ে আসে। বহু কষ্টে 4 তলায় উঠে এসেছে। একবার পা পিছলে গেলেই সোজা ওপরে। এদিকে রয়েছে ভোরের ভয় মাখানো প্রশ্ন। চোখ পাকায় রাত। ভোর বলে, খুলছি। ব্যালকনির ডোর খুলতেই জানালা থেকে ব্যালকনিতে চলে আসে ছেলেটা। চুলে হালকা ভেজা শিশির কণার মুক্তদানার মতো লেগে আছে। ঠান্ডায় যাতা অবস্থা। দরজা লাগিয়ে দেয় রাত। কিছুটা চমকালেও কিছু বলে না ভোর। টেবিলে কেটলি দেখে যেন চাঁদ হাতে পাওয়ার মতো খুশি অনুভব করে। কেটলিতে গরম পানি বসিয়ে দম ফেলে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ভোরকে দেখে হয় অসীম রাগ। এক প্রকার ধমকেই বলে, এই, তোমার কোনো বুদ্ধি নেই? যদি আমি পড়ে যেতাম খালি প্রশ্ন করো। আমি খুবই দুঃখিত। নো ফর্মালিটিস। এখন শুনো, একটা বিষয়ের কারণে এই রাতের বেলা এসেছি। লুক, এই যে এটা তোমার ফোন। স্মার্টফোন? এটা দিয়ে আমি কি করব? আমি তো এর ব্যবহার জানি না। রিল্যাক্স, স্মার্টফোনের ব্যবহার কোনো আহামরি কঠিন নয়। এদিকে আসো, আমি শিখিয়ে দিচ্ছি। কিছু বেসিক জিনিস শিখিয়ে দেয় রাত। ফোনটা বেশ সুন্দর। একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে ও। দেখে ওহ বলে, শুধু শুধু টাকা নষ্ট করলেন, আমার প্রয়োজন ছিল না। কলেজে যাবে কখন? তখন নিশ্চয়ই প্রয়োজন পড়বে। তাছাড়া কোনো কিছুর জন্য যোগাযোগ করবে কি করে? আমি তো তোমার সাথে থাকছি না। বেশি কথা বলো না। বেশি কথা ভালো নয়। আর একটু ফাস্ট করো, আজকে যেতে হবে। গার্ডকে দাঁড় করিয়ে এসেছি, আর রাতে 10টার পর কারোর সাথে দেখা করতে দেয় না। সেই কারণে গার্ডকে পেমেন্ট দিয়ে এই দিক দিয়ে উঠে এসেছি। রাতের আচরণটা নেহাতি বেশি লাগছে। কাল সকালেও আসা যেত, তবুও ভালো লাগলো ভোরের কাছে। কপালের ডান পাশটা চুলকে বলে, শোনো, ওই কামে কিছু টাকা আছে, দরকার হতে পারে। আর তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? ওয়েল, রাতে খেয়েছো? আচ্ছা, আমার নাম্বার সেভ করা আছে, প্রয়োজন হলেই কল করবে। আচ্ছা। আর কি বলবে বুঝতে পারে না রাত। বিদায় নেওয়াটাই শ্রেয় মনে হয়। দ্রুত কফি শেষ করে সে চলে যায়। নিচে নামা অবধি ঝুঁকে তাকিয়ে থাকে ভোর। একটু এদিক সেদিক হলেই প্রাণের সংশয় হবে। রাতের গাড়িটা চোখের আড়াল হতেই ঘরে আসে ভোর।
ফোনের দিকে তাকিয়ে কিছুটা হাসে, তবে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। অন্তঃকরণে জ্বালাটা বোধহয় বাড়ছে, তবে কেন এই ব্যথা? ছেলেকে এত রাতে বাসায় ফিরতে দেখে কিছুটা চিন্তিত হলেন ইফতিহার। রামিসাকে কিছু বলা যাবে না, না হলে মাথা খারাপ করে দেবে। টি শার্টটা পরেছে মাত্র, তৎক্ষণাৎ ডোরে নক হয়। ঘড়ির কাঁটা বলছে রাত 12টা বাজে। এত রাতে এই বাসায় কেউই জেগে থাকে না। সোজা নিয়ম ফলো করে সকলে। 10টার পরে গভীর ঘুম, আর সন্ধে 7টার মধ্যে ডিনার। যদিও ব্যতিক্রম নিয়মে আছে রাত। আবারও দরজাতে নক করে। গায়ের শার্টটা ঠিক করে ডোর খুলে দেয়। ইফতিয়ারকে দেখে চমকায় না, নিজের ভাবনাটাই সঠিক, তাই আগের উত্তর গুছিয়ে নিয়েছে রাত। সামান্য হাসাতেই ইফতিয়ার বলেন, অসময়ে এসে বিরক্ত করলাম না তো? একদমই নয়, ভেতরে আসো ডেট। কাউচে বসে পড়েন ইফতিয়ার। কেটলি থেকে হট ওয়াটার নিয়ে তাতে কড়া করে কফি পাউডার মিক্স করে। ইফতিয়ারের দিকে বাড়িয়ে দিতেই লুফে নেন তিনি। প্রচন্ড ভালোবাসেন ব্ল্যাক কফি। দুজনে পাশাপাশি বসে কফি কাপে চুমুক দেয়। রাত বলে, আই নো ডেট, তুমি কেন এসেছো? আমার একটু বাইরে যাওয়ার প্রয়োজন ছিল, সেই কারণেই গিয়েছিলাম। ওকে, তুমি যখন চাচ্ছ না আমি এতে ইন্টারফেয়ার করি তো করছি না, বাট মনে রেখো কোনো রকম অনৈতিকতার তাদের জড়াবে না। মনে রাখবো। দুজনেই চুপ হয়ে যায়। কফি শেষ করে উঠে যান ইফতিয়ার। কিছু একটা মনে হতেই রাদের কাছে আসেন। ছেলের দুই বাহুতে স্পর্শ করে ভালো করে পরখ করে নেন। অধর কোণে হাসে রাত। বাবাকে জড়িয়ে ধরে। আই নো দ্যাট, তুমি মনে রেখো তোমার ছেলে কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, বরং প্রতিরোধ করার চেষ্টা চালায়। আই নো ইয়াং ম্যান। ও হ্যাঁ, তোমার কার্ড লক হওয়ার কারণ আমাদের অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয়েছে। বছর তো শেষের দিকে একটা হিউজ অ্যামাউন্ট এন্ট্রি করা হবে, বাট কোম্পানির হিসাবটা করা শেষ হয়নি এখনো। ক্যাশ লাগলে হসপিটালে নিয়ে নিও। আচ্ছা, আসছি আমি। অনিয়ম করো না, ঘুমিয়ে পড়ো। মৃদু হাসে রাত। ইফতিহার চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচে। ভোরকে নিয়ে ভীষণ চিন্তিত। এই রাতের বেলায় যাওয়ার একটাই লক্ষ্য, মেয়েটাকে কতটা মানিয়ে নিতে পেরেছে। না হলে এই উন্মাদের মতো কেউ ছুটে যায়? মিসেস কাজী আশা অত্যন্ত চতুর মহিলা, তার ব্যক্তিত্ব অসাধারণ। তাই তো তখন রাতকে কোনো রকম প্রশ্ন করে বিব্রতর মাঝে ফেলে দেয়নি। কিছুটা অবাক হয়েছিল বটে, তবু মানুষ মানুষেরই জন্য। ইফতিয়ার রাদের ব্যক্তিত্ব সম্পর্কে একটু হলেও ধারণা আছে। সেক্ষেত্রে ভোরের মতো মেয়ে গার্লফ্রেন্ড হওয়া অসম্ভব কিছু না। তবে স্ত্রী নামক পদবিটা কিছুতেই মানতে পারছেন না তিনি। ইফতিয়ার খানের মতো ধারালো মানুষ কখনোই নিজের ছেলের বিয়ে লুকিয়ে দিবেন না। তাছাড়া দিলেও হস্টেলে থাকা কোনো মতেই সম্ভব না। দুয়ে দুয়ে 4 মিলিয়ে নেন তিনি। ভোরের ফর্মটাই বেশ মনোযোগ দিয়েই দেখছিলেন তিনি। রুমে কারোর উপস্থিতি অনুভব হতেই ফর্মটা রেখে দেন। কিছুটা নরম সুরে বলেন, সিট। কাপা শরীরে চেয়ার টেনে বসে ভোর। আশাকে কেন যেন ভয় হয় প্রচুর। কেমন কেমন দৃষ্টিতে তাকিয়েছিল যেন। কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। পানির গ্লাসটা ওকে টানছে। মৃদু হেসে আশা বলেন, পানিটা খাও। জি। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় পানিটা লুফে নেয় মেয়েটা। ঢকঢক করে নিমেষেই পানিটুকু খেয়ে ফেলে। আশার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলে। টুকটাক কিছু প্রশ্ন করে আশা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এখানকার পরিবেশ কেমন, কেউ কিছু বলে কিনা। প্রতিটা প্রশ্নের হ্যাঁ নায়ের থেকে বেশি উত্তর করেনি ভোর। মেয়েটা চালাকের পরিচয় দিচ্ছে বেশ ভালোই বুঝতে পারেন আশা, তবে কিছুটা ভয়ও যে ফুটে উঠেছে। কেবিন থেকে বেরিয়ে বুকে হাত দিয়ে শ্বাস নেয় ভোর। ভদ্রমহিলার তীক্ষ্ণ দৃষ্টি আর চতুরতা ওকে মুগ্ধ করেছে, তবে বেশি কথা বলা একদমই অনুচিত। রাদের কল্যাণে থাকছে ও। সবাই ঠিক কতটুকু জানে তা সম্পর্কে অবগত না হওয়াতেই
প্রতি পদক্ষেপে বেশ ভাবতে হচ্ছে। সারাক্ষণ চাপা ভয় কাজ করে, যদি কিছু ভুল হয়ে যায়। করিডোর দিয়ে হাঁটার সময় কারোর সাথে ধাক্কা লাগে, পায়ে সামান্য ব্যথা পায়। সম্ভবত মেয়েটি এখানকার কর্মচারী। ভোরকে তুলে দিয়ে নতজানু হয়ে বলে, সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ভেরি সরি ম্যাম। প্লিজ কমপ্লেন করবেন না, আপনি ব্যস্ত হবেন না, আমি কিছুই করব না। তাছাড়া দোষটা আমারই। আমি যদি অন্যমনস্ক না হতাম তাহলে এমনটা হতো না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। থ্যাঙ্কস আ লট। জোরপূর্বক হাসে ভোর। মেয়েটা তড়িঘড়ি করে চলে যায়, যেন বাঘের মুখ থেকে ফিরেছে। এক পা আগাতেই হাতে থাকা ফোনটা বেজে ওঠে। মুখের সামনে নিয়ে দেখে ডাক্তার সাহেব নামের আগন্তুক। তৎক্ষণাৎ হাসি ফুটে ওঠে। রাদের প্রতি কৃতজ্ঞ হয়। তার বলা ডাকেই নিজের নাম্বারটাও সেভ করেছে। ফোন রিসিভ করতে যাবে তখনই কলটা কেটে যায়। কর্পূরের ন্যায় মুখের হাসিটা বাতাসে মিলিয়ে যায়। আবারও ফোন বাজে। দ্রুত বেগে রিসিভ করে বলে, হ্যালো। ফোন রিসিভ করতে দেরি হলো কেন? এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম। নো ফর্মালিটিস, এখন কাজের কথা শুনো। কাল থেকে আমার ক্যাম্পেইন শুরু। 7 দিনের জন্য হবে, তাই আর দেখা হচ্ছে না। তো আজ সন্ধ্যাতে একটা পার্টিতে যাব। বিকেলে ফ্রি টাইম নেই, তাই দুপুরে লাঞ্চ করে তৈরি হয়ে থেকো। তোমাকে কিছু বই কিনে দিব আর আশপাশটা ঘুরে দেখাবো। ওকে বাই, টেক কেয়ার। বাতাসের গতি যেন বেড়ে যায়। দমকা হাওয়ার মতো এলোমেলো লাগে। কেন যেন চাপা কষ্ট হয়। কষ্ট নয়, অভিমান হয়। ভীষণভাবে ক্ষিপ্ত হয় মন। রাতকে জ্ঞানহীন মনে হচ্ছে আর প্রচুর পরিমাণে দায়িত্বহীন। এই ক্যাম্পাসে কিছুতেই মন মানছে না। মনে হচ্ছে সাগরে আছড়ে পড়া ঢেউয়ের মতো। কিছুটা বিরক্তিকর। তবে কেন এমন হচ্ছে এর বিশেষ কোনো কারণ নেই। অনাকাঙ্ক্ষিত আশঙ্কা সবসময় বাজেভাবে আঘাত করে ভোরকে। এবারও কি আঘাত হানবে? রোদ্দুরে যাওয়ার পূর্বেই কি আসতে নেবে অন্ধকার? নাকি এই অহেতুক আশঙ্কা নামে মাত্রই আধার? লাল নীল আলোতে বসে রেড ওয়াইনে ঠোঁট ছোঁয়াচ্ছে নীলাশা। রেড ওয়াইন আর রাত দুটোই ওর ভীষণ প্রিয়। তবে দুটো থেকে যে কোনো একটাকে চুজ করতে নিলে নির্দ্বিধায় রাতকেই চুজ করে নেবে। দীর্ঘ 6টি বছর যাবৎ রাদের প্রেমে হাবুডুবু খাচ্ছে নীলাশা। এই যে সন্ধ্যায় পার্টিতে চলে এসেছে, এমনকি সাথে কোনো গার্ডও নেই। এতটাই পাগল সে। সকলের সাথে হাসি মাখা গসিপে মেতে আসে রাত। তদ্রূপ সেই হাসিতে মেতে আছে অন্য কেউ। সে আর কেউ নয়, বরং নীলাশাই। কথার ফাঁকে ফাঁকে রাদের গায়ে স্পর্শ করছে সুপ্তি। যদিও রাদের সাথে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো গভীর সম্পর্ক নেই মেয়েটার, তবুও সহ্য হয় না নীলাশার। দূর থেকেও রাদের গায়ে অন্য কারো স্পর্শ মেনে নিতে পারছে না। রেড ওয়াইনের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরে। হাতের তালু লাল বর্ণ ধারণ করে নিয়েছে, তবে ভাঙে না। এত শক্তি দিয়েও তুচ্ছ গ্লাসের সাথে পেরে ওঠে না। রক্ত গরম হয়ে যায়। গ্লাসটাকে মেঝেতে নিক্ষেপ করতে চাইলেই কেউ একজন টেনে নিয়ে যায় ওকে। এক্স্যাক্টলি সুপ্তি, দেখ, রায়া আর দীপ প্রেম করছে। রনিতা রিনায়াও প্রেমে ডুবেছে। এইদিকে আমি, তুই আর রাত সিঙ্গেল মরছি। নাহিদের কথায় চাপা হাসির গুঞ্জন চলে। সেই হাসিতে যোগ দিতে পারে না রাত। এদের কি করে বোঝাবে সবার আগে এক ধাপ এগিয়ে বিয়ে করে নিয়েছে ও। রাদের পিঠে চাপড় পড়তেই ধ্যান ভাঙে। নাহিদ বলে, কি হয়েছে? তেমন কিছু না। আচ্ছা রাখছি, আমি ড্রাইভ করছি। কল কেটে দেয় রাত। ভোরের ছোট ছোট উত্তর বেশ মজাদার মনে হয়। কখনো কাউকে সেভাবে জবাবদিহিতা করেন হয়নি। তবে ভোরের কাছে করেই চলেছে ও। মন্দ নয় বিষয়টা। যদিও এসব বর্ণনা করে না বললেও চলতো, তবে কোনো রকম আশঙ্কায় ফেলতে চায় না ওকে। এমনিতেও সেদিনের একটা বাক্য নিয়ে বেশ চিন্তাগ্রস্ত। কি এমন বোঝাতে চেয়েছিল মেয়েটা? শহরটা বেশ সুন্দর, সব থেকে বেশি সুন্দর রাতের পরিবেশ। তখন কোলাহলের মধ্যেও রোমাঞ্চকর লাগে। তবে দিনের বেলা ধুলোবালি সবকিছু মিলিয়ে কিছুটা বিব্রতকর বটে। তবে ইউকে রাতে ঘুরিয়ে দেখা তো সম্ভব নয়। ক্যাম্পেইনটা শেষ হলেই রাতে ঘুরতে নিয়ে যাব।
তুমি তৈরি থেকো। আচ্ছা চলো তাহলে। মাথা ঝাঁকিয়ে রাদের কথায় সম্মতি জানায় ভোর। কিছুটা জবুতবু দেখাচ্ছে ওকে। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে রাত। হালকা শীতের কারণেই বোধহয় এমন অবস্থা। মুখটাও ফ্যাকাশে কেমন, বিউটি প্রোডাক্ট দেয়নি বোধহয়। মেয়েলি বিষয়টা কিছুটা বিরক্তিকর হলেও প্রশ্ন করে রাত, মুখে কি ইউজ করো? মুখের ত্বকের যত্নের জন্য প্রোডাক্ট ইউজ করো কোনটা? আমি তেমন কিছু ইউজই করি না। শীতের প্রবাহে মুখের চামড়া কুঁচকে যাচ্ছে কেমন? অকালে বুড়ি হতে শোক জেগেছে? না মানে আমি আসলে আমতা আমতা করছো কেন? ভয় পাচ্ছ আমায়? থেকে মাথা কাত করে সম্মতি জানায় ভোর। ফিক করে হেসে ওঠে রাত। তাকে ভয় পাওয়ার মতো বিশেষ কি এমন আছে? আবারও শপিং মলের কাছে এসে গাড়ি থামাতে দেখে বিব্রত হয় ভোর। আনমনেই বলে, আবারও শপিং মলে কেন? কামন বোর, আমি কোনো অন্ধকার নই, স্পষ্ট রুদ্দুর, যার এপাশ ওপাশ স্পষ্ট দেখতে পাবে তুমি। ভয় পেও না কেমন? কি বলবে বুঝে ওঠে না মেয়েটা। রাদের সাথে আবারও শপিং মলে আসে। একইভাবে লিফটের ঝাঁকুনিতে মাথা ঘুরে আসে। অজান্তে রাদের বুকে হাত চলে যায়। মৃদু হাসে ছেলেটা। বাচ্চাদের মতোই আগলে রাখে ওকে। অবশ্য শহুরে পরিবেশে নিতান্তই বাচ্চা মেয়েটা। বিউটিশিয়ানের সাথে সে কখন থেকে কথা বলে যাচ্ছে রাত। একটু উকি ঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা চালাচ্ছে ভোর, তবে কিছুই বুঝতে পারছে না। আশেপাশের সব মডেল ড্রেস আপ পরা মেয়েরা। পরিস্থিতি এমন যে ছেলেদের থেকেও মেয়েদের দেখলে বেশি সংকোচ কাজ করে। মনে হয় ভিন গ্রহের প্রাণী। ভোর, এদিকে আসো। বিউটিশিয়ান মেয়েটা ভালো করে দেখে ওকে। মৃদু হেসে রাদের দিকে তাকায়। রাত বলে, ওর স্কিন টাইপ অনুযায়ী যা যা লাগে সব দিয়ে দিবেন, আর ইউজটাও শিখিয়ে দিবেন। বাই দ্য ওয়ে, এমন প্রোডাক্ট দিবেন না যাতে ভূতের মতো হয়ে যায়, আবার এমনটা প্রয়োজন নেই। ম্যাম বলে, নো স্যার, আপনি রিল্যাক্সে থাকতে পারেন। ম্যামের জন্য শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট দিব। উনি তোমার স্কিনটা চেক করবেন, দেন কিছু ভালো দেখে ময়শ্চারাইজার প্রোডাক্ট দিবেন। উইন্টার সিজনের জন্য স্কিন কেয়ার যাকে বলে। আমি কিছু দিব না, সাদা ভূত হয়ে যায়, আবার ত্বক পাতলা হয়ে যায়। এসবের প্রয়োজন নেই আমার। স্টুপিড, উনি নাম করে বিউটিশিয়ান, জাস্ট স্কিন কেয়ারের প্রোডাক্ট দিবেন যাতে তোমার স্কিন হেলদি থাকে। অন্য কোনো প্রোডাক্ট দিবেন না যাতে ভূতের মতো হয়ে যাও। নো মোর ওয়ার্ডস। নাও গো লাইক এ সুইট গার্ল। রাদের দিকে তাকিয়ে থাকে ভোর। এক পলকের চাহনি যেন অনেক কিছু বলে। চোখ নামিয়ে নেয় ছেলেটা। ফোন হাতে নিয়ে মিথ্যে কলের অভিনয় করে। 20 মিনিটের মাথায় একটা শপিং ব্যাগ নিয়ে বের হয় ভোর। রাদের কাছে এসে ঠোঁট উল্টিয়ে বলে, এত সব মানুষ মাখে, দেখুন এগুলো কি। শপিং ব্যাগ খুলে রাত। সেখানে মুখের জন্য ফেস ওয়াশ, ফেস প্যাক, ক্রিম, পাউডার, আই ক্রিম আর বডির জন্য লোশন, সোপ, পায়ের গোড়ালির জন্য ক্রিম, চুলের জন্য শ্যাম্পু, অয়েল আর হেয়ার ক্রিম। মোট কথা এত এত প্রোডাক্ট। কিছুটা ঘোরপাক লেগে যায় রাদের। তবে স্কিন কেয়ারের জন্য এগুলি জরুরি। প্রতিটা জিনিসই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয়। সবগুলোই ঠিক আছে। ভোরের মুখের ভঙ্গিমা দেখে মায়া হয়। আদুরে বাচ্চার মতো মাথায় হাত বুলিয়ে দেয় রাত। বলে, স্কিন ঠিক রাখার জন্য জরুরি এগুলো, আর এটা তো সাধারণ কিছু প্রোডাক্ট যা সকলেই ব্যবহার করে। তুমি যেহেতু আগে ইউজ করোনি তাই একটু বিরক্ত লাগবে, বাট একটা সময় এসে টু মাচ বেটার ফিল হবে। ডাক্তার সাহেব, আমি চাই না এসব। এগুলোর প্রাইস অনেক বেশি। তুমি প্রাইজের জন্য হেজিটেশন করছো? কামন স্টুপিড, আমি তো বললামই আমি তোমার মোহরানা পরিশোধ করিনি। তোমার কাছে আমি ঋণগ্রস্ত। আপনার ফ্যামিলি জানতে পারলে অনেক বড় সমস্যা হবে। সেটা নিয়ে টেনশন করো না। আগে 18তে পা দাও, দেন আমরা ডিসিশন নিব এই বিয়েটার কি করতে হবে। বাট আমাদের লক্ষ্য তুমি জানো তো। বলো তো কি লক্ষ্য আমাদের? অন্ধকারকে ছাপিয়ে যাব রোদ্দুরে, কুসংস্কারকে মুছে দিয়ে সবাইকে বলবো, চলো রোদ্দুরে। হেসে ফেলে রাত। এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে মেয়েটা।
ট্যালেন্ট আছে বেশ, তবে সেটা নিয়ে ঘাটার সময় নেই এখন। মেডিকেল ক্যাম্পেইন শেষ করে নির্বিঘ্নে ভাবা যাবে। বুকশপে এসে মাথা ধরে যায়, এত এত বই কখনোই দেখেনি ভোর। বছর শেষে স্কুলের স্টোর রুমটাতেও ও এত বই জমা হয়নি। এ তো বিশাল বুকশপ। পকেট থেকে একটা লিস্ট বের করে কিছু বই নিয়ে নেয় রাত। এক গাদা বই থেকে চমকায়িত হয় মেয়েটা, বলে, এত বই কেন? তোমার পড়ার জন্য। বই তো পড়ার জিনিস, অন্য কোনো আইডিয়া আছে নাকি? মেয়ে, এগুলো তো এডমিশনের জন্য। এরপরে কলেজ বুক, নোটবুক, গল্প, উপন্যাস, জীবনী সব পড়তে হবে তোমায়। এত বই পড়ে কি হবে ডাক্তার সাহেব? ডাক্তার, সে তো অনেক খরচ। তাছাড়া আমি তো বিজ্ঞানের ছাত্রী নই। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা বাদ দাও ওইটা। তুমি কেমন বিভাগের? মানবিক। আসলে আমার ইচ্ছা ছিল অন্য বিভাগে পড়ার, কিন্তু আব্বা না করে দিছে। কারণ ওইগুলোতে অনেক খরচ, আর প্রাইভেটও পড়তে হয়, তাই আর। ভোরের কথা শুনে বুঝতে পারে ওর মন খারাপ হয়ে গেছে। প্রসঙ্গ হাতে নিতে হেসে ওঠে রাত, বলে, ওয়াও, দ্যাটস এ গ্রেট। ইউ নো হোয়াট, আমি কিছুতেই সায়েন্স নিয়ে পড়তে চাইনি, বাট মমার ডেট সহ স্যাররা ফোর্স করলেন। আমি হলাম ভদ্র স্টুডেন্ট, আর কি সোজা বিজ্ঞানকে আঁকড়ে ধরলাম। পুরো জীবনটাই গেল রসাতলে। হাই কি ভাগ্য আমার। রাতের ভঙ্গিমা দারুণ হলেও ওর চোখে মিথ্যে ফুটে উঠেছে। ভোরের ধারালো দৃষ্টিতে কিছুটা অপ্রস্তুত হাসে, বলে, বিশ্বাস হচ্ছে না? একদমই হচ্ছে না। আচ্ছা বাদ দাও, শুনো, মানবিক নিয়ে যেহেতু পড়েছো সেহেতু আইন নিয়ে পড়বে। সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করবে, পারবে না তুমি? চোখ দুটো কখন যে সিক্ত হয়ে গেছে খেয়ালই নেই মেয়েটার। রাদের মনে হলো আইন নিয়ে পড়তে চায় না ভোর, তাই ওর মাথায় হাত রেখে বলল, ডোন্ট ক্রাই। তুমি যেটা নিয়ে পড়তে চাও সেটাতেই পড়বে, বাট পড়তে হবে। আমি আইন নিয়েই পড়বো ডাক্তার সাহেব। আপনি অনেক বেশি ভালো ডাক্তার সাহেব, অনেক বেশি ভালো। দেখি চোখ লাল করে ফেলেছো একদম। স্টপিড কোথাকার, এভাবে কেউ কাঁদে? ভোরের চোখ মুছে দিতে দিতে কথাগুলো বলে রাত। স্বচ্ছ হাসে মেয়েটা, রাতও হাসে। কারোর জীবনে দুঃখ না হয়েও সুখ হতে পারলে তার মাঝে কতটুকু শান্তি একমাত্র সেই উপলব্ধি করতে পারে। প্রেম যদি হয় সর্বসুখ, তবে মানবিকতা হলো তার ভিত্তি। যেখানে মানবিকতা নেই সেখানে প্রেম কখনোই সম্ভব নয়। ঢাকার ব্যস্ত নগরীবাসী কোলাহলের মাঝেও হেঁটে চলেছে। কারোর দিকে তাকানোর সময় নেই, সবাই সবার মতোই ব্যস্ত। বিষয়টা একদমই পছন্দ হলো না ভোরের। ওই দিক থেকে গ্রামকে বেশি সুন্দর মনে হয়। সেখানে একজনের আরেকজনের প্রতি আকর্ষণ থাকে, চারপাশে ঘোরে দুই চোখ। অথচ এখানে মরে গেলেও দেখার লোক নেই। গুটি কয়েক মানুষের জন্য গ্রাম পিছিয়ে আছে। কিছু সস্তার কুসংস্কার আর ভঙ্গুর মস্তিষ্ক সবকিছুকে কঠিন করে দিয়েছে। নারী পুরুষের ভেদাভেদ এতটাই বাড়তি যে একজন নারী সংসার ভিত্তি সে কথা ভুলে যায়। ছেলে মেয়ে উভয়ই যে একই রক্তে মাংসে গড়া তাও ভুলে যায়। রাস্তায় নেমেছে রাত। এই ব্যস্ত শহরটা ভোরকে চেনানোর জন্যই এই ধুলোবালিতে মাখামাখি খেতে হচ্ছে। গায়ের সাথে সিটিয়ে যায় ভোর। সামান্য ধাক্কা অনুভব করতেই পেছনে ফিরে তাকায় ছেলেটা, বলে, কি হয়েছে? মাথা নিচু করে ফেলে ভোর। কিছুক্ষণ ভাবে ছেলেটা, তবে রহস্য উদ্ঘাটন করতে পারে না। ভোরের বাহুতে হালকা করে স্পর্শ করে বলে, কি হয়েছে বলো? লোকজন। তো গায়ের উপর পড়ছে। কথাটা বলেই মাথা নিচু করে ফেলে রোদ। রাত বুঝতে পারে ঠেলাঠেলিতে নারীর প্রতি সহিংসতা তৈরি করে চলেছে কিছু কলঙ্কিত পুরুষ। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। এক হাতে ভোরকে আগলে নেয়, বলে, আমি তোমাকে সেফলি নিয়ে যাচ্ছি, তোমার কোনো অসুবিধা হবে না তো? আসো তাহলে। রাতের বাহুডোরে আবদ্ধ হয়ে পথ চিনতে থাকে ভোর। প্রশান্তিতে বুক ভরে ওঠে। এত এত সুখ যেন এর আগে কখনোই অনুভব হয়নি। হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে ভেতরে থেকে আসে শ্রদ্ধা। একজন নারী সব থেকে বেশি অনুভূতিপূর্ণ হয়। পুরুষের স্পর্শের দিকে সে খুব ভালো করেই জানে।
এটা আল্লাহর প্রদত্ত, এর জন্য কোনো প্রকার শিক্ষার প্রয়োজন হয় না। রাদের ছোঁয়াতে রয়েছে আগলে রাখার চেষ্টা, হিংস্র স্পর্শ থেকে লুকিয়ে রাখার প্রত্যয়। শ্রদ্ধায় নিবেদনের জন্য রাতকে সেরা মনে হলো। এমন মানসিকতা সম্পূর্ণ খুব কম মানুষের মাঝেই দেখেছে ভোর। কত শত লোক আছে যাদের তীক্ষ্ণ দৃষ্টি বলে এলোমেলো পথ, যা প্রতিটা নারীর মনে ভয় সৃষ্টি করে আর জীবনকে করে তোলে ভয়ঙ্কর তিক্ত। দুপুরে কলেজ করেছিল রাত, বাসা থেকে মেডিকেল ক্যাম্পেইনের উদ্দেশ্যে বের হয়েছে। নানান কথার সাথে উপদেশও দিয়েছে ওকে, সাথে দিয়েছে এত এত পড়া। বইগুলো স্পষ্ট আর সহজ ভাষাতেই লেখা, তবে 2 বছরের বই খাতার থেকে দূরে অবস্থান করায় কেমন যেন আড়ষ্টতা কাজ করছে। মুখে বেজে যাচ্ছে প্রায় প্রতিটা লাইন, আর লেখার গতিও হয়েছে অনেক ধীরে, যার ফলে ভীষণ কান্না পাচ্ছে। পুরো বেডে ছড়িয়ে আছে বই। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হয়, কিছুটা হকচকিয়ে ওঠে ও। কলিং বেলের আওয়াজ এমন বাজে হয় জানা ছিল না। ঠক ঠক আওয়াজের বেল মনে হয় দরজায় লাথি ঘুষি মারছে কেউ। স্কার্ফ নিয়ে উঠে যায় ও। খুব সুন্দর করে পড়া বুঝিয়ে দেয় হাসনা। পড়ার ফাঁকে ফাঁকে টুকটাক কিছু কথাও হয়। প্রচন্ড মিশুক তিনি। পড়াশুনো শেষ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করছেন। 27 বছরের এই রমণী এখন 2 মেয়ের জননী। হাসনার কথাগুলো ভোরকে ভীষণভাবে আকর্ষণ করছে। গ্রামের মেয়ে বলে ভোরের প্রতি কোনো রকম হেজিটেশন নেই, বরং কথাবার্তা খুবই সুন্দর আর স্বচ্ছ। পড়া শেষ করিয়ে চলে যায় তিনি। ডোর লাগিয়ে ছুটে আসে ভোর। টেবিল থেকে ফোনটা বাঘিনীর মতো থাবা দিয়ে তুলে নেয়। ওয়াইফাই অন করে ফেসবুক লগ ইন করে। সঙ্গে সঙ্গে কতগুলো নোটিফিকেশন আসে। এখানেই একটা নাম উজ্জ্বল হয়ে ভাসে, ইফতিহার রাত। ফেসবুক সম্পর্কে কিছুটা অবগত হয়েছে ভোর। সেই অনুযায়ী রাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়, তবে ভাবনায় পড়ে আইডিটা রাত ওপেন করে দিয়েছে। সেক্ষেত্রে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে 1 ঘন্টা ঝুলে থাকার কি প্রয়োজন ছিল? নিজেই তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিতে পারতো। ছোট্ট মস্তিষ্কটা এত শত বুঝে ওঠে না। রাদের প্রোফাইলটা ওকে খুব টানছে, তবে শ্বাস প্রশ্বাস কেন ভারী লাগছে। রাতের মধ্যভাগে এসে বাস থামে। এবারের ক্যাম্পেইনটা পাহাড়ি এলাকায়। বন জঙ্গলের সাথে কিছুটা পরিচয় হবে সকলে, সাথে সামাজিক সেবা। রাদের একটা বিশেষ দায়িত্ব রয়েছে, কিছুটা নির্দিষ্ট পাহাড়ি লতা দিয়ে ঔষধের রিসার্চ। এই কোর্সটা করেছিল সে, যার জন্যই 6 মাস পড়াশোনায় প্রচন্ড ক্ষতি হয়। ইনফ্যাক্ট প্রথম সেমিস্টারে একটুর জন্য ফেল থেকে বেঁচে যায়। তাবু গেড়ে থাকবে ওরা, সেই ব্যবস্থাই হচ্ছে। এইদিকে রনিত এসেই অশ্লীল কাজে ব্যস্ত। চোখ সরিয়ে নেয় রাত। এরা তো নিউ ইয়র্ক সিটিকেও হার মানাবে। সবার সামনে কিস করে যাচ্ছে। ফোন অন করা হলেও আরেক ঝামেলা, একদমই নেট নেই। কিছুটা উপরের দিকে যেতে থাকে রাত। পেছন থেকে নাহিদ বলে, এই রাত, কোথায় যাচ্ছিস? নেটওয়ার্ক পাচ্ছি না। সেটা তো আগেই জানা ছিল, পাহাড়ি এলাকায় প্রচন্ড নেট প্রবলেম। রাত অনেক, ওই দিকটায় যাস না। মন খারাপ করে ফেলে ছেলেটা। সন্ধ্যাবেলায় ভোরের সাথে কথা হয়েছে, যদিও এখন মধ্যরাত, তবে মেয়েটা ফেসবুকে আছে কিনা সেটা তো দেখা যেত। সবাই জড়ো হয়ে বসে। কুয়াশার কারণে বেশি দূর চোখ যায় না। আগুন জ্বালিয়ে বেশ আয়েসে বসে আছে দীপ আর রায়া। একে অপরের দৃষ্টি গুনতে ব্যস্ত 2 কপত কপতি। এখনো ইনায়ার রনিত একে অপরের সাথে চিপকে আছে। এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। দুজনের সামনে যেতেই দুজন দুদিকে ফিরে যায়। রাত বলে, মারবো এক চোর, যদি উল্টাপাল্টা চিন্তা করেছিস তো সর্বনাশ করে দিব আজকাল। চোখের ইশারায় ইনায়াকে ফোঁস করতে থাকে রনিত। বেচারির অবস্থা শোচনীয়, বারবার হাত কচলাতে থাকে। দুজনের দৃষ্টি বুঝে রাত বলে, দেখে আনা, আমি সব মেনে নিলেও ওকে একসাথে থাকাটা কখনোই মেনে নিব না। তোরা যেভাবে আগাচ্ছিস এতে করে 2 থেকে 3 হতে সময় নিবি না। তোরা কথা বল, আমি গেলাম।
সামান্য লজ্জা পেয়ে চলে যায় ইনায়া। রনিতকে টেনে নিয়ে যায় রাত। রনিতের গোমরা মুখ দেখে বিন্দুমাত্র মায়া হয় না ওর, বরং চাপা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, দেখ, আমি তুই কিংবা ইয়ানা কেউই কোনো বাচ্চা নই, মেডিকেলের স্টুডেন্ট আমরা। কোনটা কতটা উচিত খুব ভালো করেই বুঝি। শারীরিক আর মানসিক দুটো ক্ষেত্রে মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যখনই অধিক কাছাকাছি হয়, তখন ঠিক ভুল বুঝতে পারে না। আমার মনে হয় না আরো ভেঙে বলতে হবে তোকে। রাত আর রনিত দুজনেই চাপা হাসিতে মত্ত হয়। একটু দূরে দাঁড়িয়ে বুকে হাত গুজে ওদের হাসি দেখতে পায় শুক্তি। চোখ পিটপিট করে বলে, দুটোর মধ্যে বিশাল খাপলা আছে। সকাল সকাল দাঁত ব্রাশ করার সময় নেই রাতের। ফোনটা নিয়ে চলে এসেছে আরেক প্রান্তে। ভোরকে কল না করা অবধি শান্তি নেই। যদিও এতটা বিচলিত হওয়া বেমানানি বটে, তবে মেয়েটা এখনো অপরিচিত স্থানের সাথে মানিয়ে নিতে পারেনি। সেই কারণেই অধিক চিন্তা। রিং হচ্ছে, তবু ফোন রিসিভ করছে না। এবার ভয় হচ্ছে খুব, তাই হস্টেলের কাউন্টারে কল করে। সেখান থেকে জানতে পারে ভোর নাকি খেলছে। বিষয়টা অদ্ভুত লাগে ওর কাছে। সকাল সকাল এই বয়সে কি খেলছে মেয়েটা? এখন তো এক্সারসাইজের টাইম। সারাদিনে ফোন করার সময় হয়নি ছেলেটার। এতটাই ব্যস্ত যে লাঞ্চও করেনি। তবে এবার রেস্টের প্রয়োজন। 3 বার এসে ডেকে গেছে দীপ। শুধুমাত্র ওর জন্য কেউই খাবার খায়নি। প্রচন্ড খিদেতে পেট জ্বলে যাচ্ছে রায়ার। রাগ মিশ্রিত মুখে এসে দাঁড়ায়। এক পলক তাকিয়ে রাত বলে, আর একটু সময় দে, হয়েই গেছে। রাদের পিঠে কখন থাপ্পড় পড়ে বুঝতেই পারে না। মেয়েটার হাত এত জোর। পিঠে হাত বুলাতে বুলাতে রাত বলে, কম খাইয়ার, শরীরটা কি বানাচ্ছিস দেখেছিস? রাতকে নিজের অনুকরণ করতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে শুক্তি। তখনই স্যারকে ডাক ডাক কানে আসে। ফোনটা ছো মেরে নিয়ে যায় রাত। রাগে গজগজ করতে করতে আসে শুক্তি। ক্যাম্পেনের প্রধান স্যার কিছু বিবৃতি দিয়ে চলে যান। শুক্তি আবারও সুযোগ খোঁজে, তবে সুযোগ মেলে না। সবাই সন্ধ্যার খাবার খেতে ব্যস্ত হয়। আর রাত ফোন কলে বেশ কয়েকবার চেষ্টা করে কল ঢোকে ভোরের নাম্বারে। ওপাশ থেকে ভাঙা গলায় ভোর বলে, কেমন আছেন ডাক্তার সাহেব? সর্দি লেগেছে তোমার? তাহলে গলা ভাঙা কেন? একটু থেমে রাত আবার বলে, কেঁদেছো তুমি? এই সামান্য কথা যে কারোর অভিযোগের বিশাল লিস্ট হতে পারে তা কল্পনার অতীত। কান্না মিশ্রিত কণ্ঠে গড়গড় করে ভোর বলে, এতবার কল করেছি, আপনি রিসিভই করেননি। আমি তো ভেবেছিলাম রেগে আছেন আমার উপর। এত রকম চিন্তা হচ্ছিল জানেন, কত রকম চিন্তা হচ্ছিল জানেন। এ শহরটা অজানা, মানুষগুলো অজানা। একমাত্র আপনাকে ভরসা করেছি ডাক্তার সাহেব। পুরো পৃথিবী একদিকে আছে আর আমি আরেক দিকে। এতটাই ভরসা জমেছে আপনার উপর, আর আপনি কি না কলটা রিসিভ করেন না? আরে পাগলি মেয়ে একটা, এই সামান্য বিষয় কেউ কাঁদে? মেয়েরা বুঝে মনে হয় সারাক্ষণ চোখের পানি ফেলতে ব্যস্ত, একটু কিছু হলেই চোখ লাল করে ফেলে। তুমি কি ভয় পাচ্ছ ভোর? কোনো অসুবিধা হচ্ছে তোমার? তাহলে কষ্ট পেয়েছো ফোন রিসিভ না করে? না, কষ্ট পাইনি। কথাতে প্রচুর অভিমান। এসে ফেলে রাত। ফোন নিয়ে ঘাসের ওপর বসে। কচি ঘাসের পাতা ছিঁড়ে বলে, পাহাড়ের উপর আছি আমি, এখানে নেট নেই বললেই চলে। আর সারাদিন ব্যস্ত ছিলাম। এই যে সন্ধ্যা হয়ে গেছে, ডিনারের সময় হয়ে গেল, অথচ আমি লাঞ্চও করিনি। সে কি, আপনি লাঞ্চ করেননি? মুহূর্তেই ভোরের কণ্ঠের সুর পাল্টে যায়। মৃদু হাসে রাত। ভোরের আচরণ ওকে মুগ্ধ করে। একবার নয়, বরং বারবার মুগ্ধ করে ওকে। শুধুমাত্র একটা ভালো পরিবারের অভাবে 2 বছর পিছিয়ে গেল মেয়েটা। তবে থেমে থাকবে না ও। ওকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে রাত। প্রতিটা মানুষের জন্য মোক্ষম জবাব হয়ে ফিরবে ভোর। 7টা দিন এতটাই যন্ত্রণার কেন হলো বুঝতে পারছে না রাত। প্রতিটা সেকেন্ড মনে একটাই ইচ্ছে পোষণ করে চলেছে, আর সেটা হলো ফিরে চলো। অথচ এর আগেও অনেকগুলো মেডিকেল ক্যাম্পেইন করেছে ছেলেটা। তখন মনে হয়েছে, ইস, আর একটু সময় থাকতে পারলে ভালো হতো। এবার যেন সব এলোমেলো, তবে কাজকর্মে কোনো প্রভাব পড়তে দেয়নি। বেশ ভালোই ব্যালেন্স করে চলেছে। তবে মনে শান্তি নেই। একটা বিশেষ পাতার সন্ধানও করছে, যেটা নিয়ে অনিদ্রার রোগ সারানো যায়।
আশঙ্কা করা যাচ্ছে এই পাতা ব্যবহার করে অনেকেই নেশাগ্রস্ত হতে পারে। যদিও এখনো এর মেডিকেল প্রুফ বের হয়নি। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে এই পাহাড়ি এলাকায় একবার দেখে নেয় রাত। উফ, পিছুটা নেই, কিন্তু এর আগের বার ফিরতে ইচ্ছে করছিল না। অদ্ভুত কেমন। সকাল সকাল ঘুম থেকে উঠেই এক্সারসাইজ শুরু করে রাত। ইফতিয়ার কিছুটা অলসই বটে। রামেশা ডাকাডাকি না করলে ঘুম থেকে উঠতেই চান না। জগিং করতে করতে গার্ডেনে আসেন তিনি। রাত তখন পুশ আপ করতে ব্যস্ত। টান টান উত্তেজনায় 40খানা পুশ আপ নিমেষেই করে ফেলে রাত। তবে এখন অনুভব করে শরীরে ব্যথা হতে শুরু করে। আরো 10টা পুশ আপ দিয়ে উঠে যায়। ইফতিয়ার বলে, আমি ভেবেছিলাম সেঞ্চুরিটা করবে তুমি, বাট কখনোই সেঞ্চুরি করো না। এটা ঠিক নয় বেটা। লিসেন ডেড, আমি কেন আমার বাপদাদাও সেঞ্চুরি করেনি, সেখানে আমি কেন করব? বুঝলাম, তুমি নাই করতে পারো, বাট আমাদের দাদুভাই সেঞ্চুরি করবেই। আর সেটা যদি না করাতে পারি তবে আমিও ইফতিকার কান্নায়। হট তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ইফতিয়ারের পাশে বসে রাত। ওয়াটার বোতল থেকে কিছুটা পানি পান করে বলে, যদি তোমার দাদু ভাই না আসে? চিন্তার বিষয় বটে। সমস্যা নেই, আমি আমার নাতনিকে দিয়েই সেঞ্চুরি করাবো। আই উইশ সে তো তোমার মতো কর্দম না হয়। ইফতিয়ার বেঞ্চ থেকে উঠে আবারও জগিং এ নামে। রাদের মনে হলো এখন একবারও ভোরকে দেখা দরকার। এখন রোড ফ্রি আছে, আর এই সময় একটু স্পিড নিয়ে ড্রাইভ করলে 30 মিনিটেই পৌঁছে যাবে। যেহেতু 6টা বাজে মাত্র, আর আকাশে এখনো কিছুটা অন্ধকার, সেহেতু টাইমলি পৌঁছতে পারবে। হস্টেলের এক্সারসাইজ শুরু হয় 6:30টার পর। ঘুম ঘুম চোখে টলমল পায়ে হস্টেল থেকে গ্রাউন্ডে বের হয় ভোর। কুয়াশার কারণে এখনো হস্টেলের এপাশে ওপাশে দেখা যাচ্ছে না। সবাই অলরেডি এক্সারসাইজ শুরু করে দিয়েছে। ভোরের মনে হলো আজও একটু বেশি লেট করে ফেলেছে। হবেই তো, কাল রাতে 1টার পর ঘুমিয়েছে। রাদের হট চকলেটের পাল্লায় পড়ে 1 ঘন্টা সময় লস হয়েছে। বহু কষ্টে সফল হয়েছে। বাট পড়া আদান প্রদান করতে করতে কখন যে 12টা পেরিয়ে গেছে খেয়ালই ছিল না। 12:30টার দিকে চলে গেছে রাত। আর ওর ঘুমোতেও দেরি হয়েছে, তাই তো আজ লেট। সাধারণত সবাই কিছু স্পেসিফিক এক্সারসাইজ করছে, যার কোনোটাতেই ধারণা নেই মেয়েটার। তাই তো বাচ্চাদের মতো দড়ি লাফ খেলে। ফর্ম ফিল আপ শেষে এক্সামের ডেট দিয়ে দেয়। মাঝে রয়েছে আর 5টি দিন। বেশ মনোযোগী হয়ে পড়তে হবে। ক্যাম্পাসের চারপাশে স্ট্রিট ফুডের স্টল রয়েছে। সেখান থেকে ভেলপুরি খায় রাত আর ভোর। ফুচকা খাওয়া হলেও ভেলপুরি খাওয়া হয়নি মেয়েটার। নাচোস কিনেছে মাত্রই, তখনই ফোন টুংটাং করে বেজে ওঠে। ফোনে ইফতিয়ারের নামটা দেখেই আত্মায় পানি শেষ। অনেকটাই লেট হয়ে গেছে, অলমোস্ট 11টা। তাছাড়া ইফতিয়ারের সাথে ম্যাথ প্রফেসরের বেশ ভালো সম্পর্কই বটে। ওনাকে তো ভোরের বিষয়টা আড়াল করার কথা বলাই হয়নি। আজ আর রক্ষে নেই। মাথায় হাত দেয় রাত। আনমনেই বলে ওঠে, আজ তুই গেলি রাত। তোর লুকিয়ে রাখা ভোরকে 2 চোখে মেলে দেখবে সবাই। তোর রক্ষা নেই। সর্বশান্ত হয়ে রাস্তায় পড়ে থাকবি। নাচোসের হাতে নিয়ে ছেলেটার মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ভোর। ও বুঝতে পারে না রাত কেন তিতা করলার মতো মুখ কুঁচকে আছে। মাঝে মাঝে ভাবি আমি কেন কারো মন ছুঁতে পারি না। একা লাগে খুব, সত্যি খুব একা লাগে। জানো, আমার সব থেকেও যেন কিছু নেই। ওই যে স্বর্ণখচিত থালায় মাখা ভাতকেও তুচ্ছ করে ভাঙা থালার পান্তা খোঁজে, আমিও বোধহয় তেমনই একজন। কারো জীবনের সুখ হতে পারিনি, হয়েছি একরাশ হতাশা আর দুঃখ। 11 বছরের প্রেমানলে জ্বলে আমি তো শেষ হয়ে গিয়েছি বহু আগেই। এখানে আমার ভালোবাসার মূল্য রয়েছে, তোমার হাতে তুলে দিলাম। আমার ভালোবাসার মানুষটিকে আধার থেকে রোদ্দুরে নিয়ে এসো।
কিছুটা সময় হলো কয়েক পাতার চিঠি আর কিছু ডকুমেন্ট পার্সেল এসেছে। কেউ নিজের জীবনের কষ্টটুকু কয়েক লাইনে স্বল্প ভাষায় ব্যক্ত করেছে। অতীতে ঘটা সমস্ত আলোচনা স্বচ্ছ তরলের মতোই পরিষ্কার হলো ভোরের কাছে। সবার ভাগ্যে সুখ থাকে না, ঠিক তেমনি নীলাশার কপালেও সুখ নেই, আছে শুধুই তিক্ততা আর প্রেমানল। মেয়েটার জন্য কষ্ট হচ্ছে খুব, তবে নিজের স্বামীর ভাগ দিবে না কোনো নারী। রক্তিম হয়ে আছে শুভ্র আকাশ, অসুস্থ কাকের কাকা আওয়াজে পরিবেশটা বিষাক্ত হয়ে গেছে। জলে টইটম্বুর হয়ে যাওয়া অক্ষিপল্লব মেলে তাকালো সুপ্তি। সামনেই নিষ্প্রাণ একটি ছেলে দাঁড়িয়ে, হাতে জ্বলন্ত সিগারেট, এটা থেকে বুদবুদ করে ধোঁয়া উঠছে। কিছু সত্য যেন ভেঙে দিয়েছে দুটি হৃদয়। কথায় আছে, সত্য সর্বদা তিক্ত হলেও সেটা সত্য হয়। এই চিরন্তন শব্দগুলোর বদলেই ঘটবে না কখনোই। কি দোষ ছিল আমার? এত আকুলতা কারো কণ্ঠে হয় বুঝি? এই মুহূর্তে সুপ্তির কণ্ঠ থেকে যেন বেদনা ঝরে ঝরে পড়ছে, অশ্রু যেন বৃষ্টি হয়ে নামছে। সত্যকে মিথ্যে করে দেওয়ার তীব্র ইচ্ছার প্রতিনিধিত্ব করছে ভারী নিঃশ্বাসের শব্দ। পকেট থেকে আরেকটি সিগারেট বের করে অতি সহজে ধোঁয়া ওড়াতে লাগলো নাহিদ। তাচ্ছিল্য হাসলো মেয়েটি, আর চোখে তাকিয়ে সুপ্তির অবিশ্বাস্য চাহনি পরিলক্ষিত হলো। এই ভাঙা চাহনি ওকে আঙুল তুলে দেখিয়ে দিল একটি করুণ বিচ্ছেদ। ও তো চায়নি প্রেমের মায়ায় জড়াতে, তবে কেন, কোন কারণে মায়ায় জড়িয়ে গেল? অনেক ভেবেও এর উত্তর খুঁজে পেল না নাহিদ। সিগারেটটা খুব যত্ন নিয়ে শেষ করলো। ডান হাতের পিঠে চোখ মুছে সুপ্তি আবার শুধালো, রাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিস তা ফিরিয়ে নে। পারবো না নাহিদ। কিছুটা এগিয়ে এলো নাহিদ, চোখ দুটো অসম্ভব লাল। গত 3 রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা বোঝেনি। শরীর ক্লান্ত, দেহ যেন প্রাণ নেই। দেয়ালের সাথে চেপে ধরলো ওকে, বলল, ওর জন্য মায়া হয় আর আমার জন্য সামান্য করুণাও হয় না? না, হয় না। একজন প্রতারকের জন্য কেন করুণা হবে? মানছি আমি প্রতারক, তবে সবকিছু মিথ্যে হলেও আমার ভালোবাসা কিন্তু মিথ্যে নয়। এটা বিলাসিতা মাত্র। একটা সুযোগ দিবি আমায়? প্রতারককে আর যাই হোক ভালোবাসা যায় না। সুযোগ দিয়ে নিজের বিবেকের কাছে নিজে ঘৃণিত হতে চাই না। এত আকুলতায় কোনো প্রেমিকা কি ঠিক থাকতে পারে? তাই তো নাহিদকে জাপটে ধরে ঝমঝমে কেঁদে ওঠে। মন আর মস্তিষ্ক একসঙ্গে চলছে না। আবেগ আর বিবেকের বিরুদ্ধে লড়াই করে হাঁপিয়ে উঠেছে মেয়েটা। কাপা হাতে মেয়েটিকে স্পর্শ করলো নাহিদ, ভাঙা গলায় বলল, এত ভালোবাসা থেকেও আমাদের জীবনে বিচ্ছেদ কেন হলো রে সুপ্তি? সব থেকেও আমরা কেন একসাথে নেই? আমাদের ভালোবাসায় কেন অপ্রাপ্তি? কেন এত ব্যথা? এমন তো কথা ছিল না। এই তো কিছু মাস আগেও কবুল বলার কথা ছিল। আজ কেন বিচ্ছেদ নেমে এলো? কেন এমন করলি তুই? কেন আমাকে আবেগে জড়ালি? কেন এভাবে আমার ভালোবাসাকে তুচ্ছ করলি? কেন করলি এমন? আমাকে তো জীবন্ত কবর দিয়ে দিলি। কখনো ক্ষমা করব না, কখনোই না। আমি তুচ্ছ করিনি, সত্যিই খুব বেশি ভালোবাসি। নাহিদকে ধাক্কা মেরে ছাড়িয়ে দিল সুপ্তি। পিছনে ঘুরে ঠোঁট কামড়ে কান্না আটকালো। তবে সে চেষ্টা ব্যর্থ হয়ে দু চোখের কোণ বেয়ে অশ্রুবর্ষণ নেমে গেল। নাহিদের শরীরটা কাঁপছে, ঠোঁটের কোণে হালকা হাসি। সুপ্তি তাকিয়ে রইল বেশ অনেকক্ষণ। এ ব্যথা সহ্য করা যায় না। প্রকৃতি স্বয়ং বিরক্ত এই প্রেমিক প্রেমিকার যুগলে, যারা একসঙ্গেও থাকতে পারছে না আবার বিচ্ছেদও করতে পারছে না। এমন অসহায় পরিস্থিতি যেন কখনো আসেনি জীবনে। এক পা দুপা করে পিছু হটতে লাগলো সুপ্তি। নাহিদ অস্ফুটন স্বরে বলল, ভালোবাসি। সুপ্তির কানে সেই শব্দ পৌঁছলো না। ছুটতে লাগলো সর্বশক্তি দিয়ে। একটি বারও পেছনে ফিরে তাকালো না। পেছনে ফিরে তাকালে হয়তো এই বিচ্ছেদ ঘটতো না। দুটি মনকে এভাবে আলাদা হতে হতো না। চোখ দুটো ঝাপসা হতে লাগলো নাহিদের।
হুঙ্কার দিয়ে ঝড় নেমে আসলো, তারই সাথে মিশে গেল দুটি হৃদয়ের আর্তনাদ। প্রকৃতির যেন মায়া হলো বেশ, তাই তো সঙ্গ দিতে বৃষ্টি নামলো। প্রকৃতিও যেন বলতে চায় এই পৃথিবীতে যেন আর কারো বিচ্ছেদ না হয়, আর তা না হলে নিষিদ্ধ হোক ভালোবাসা, কিংবা বিলুপ্ত করা হোক অনুভূতি নামক শব্দটা। জেলে আটক অবস্থায় রাতকে দেখে হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। শিকের ভেতর দিয়ে হাতটা বাড়িয়ে দিল ভোর। খুব যত্ন নিয়ে চুমু খেলো রাত। এই কয়েকটা দিনে বেশ কিছু পরিবর্তন ঘটেছে। গালের খোঁচা খোঁচা দাড়ি আর ভরাট মুখে রুগ্ন চাহনি, হালকা মলিন হাসিটা যেন বারবার কর্পূরের মতো উবে যায়। মেয়েটার কেবলই মনে হলো রাত ভীষণ ব্যথিত। আপনি চিন্তা করবেন না, খুব দ্রুত আপনাকে ছাড়িয়ে নিব আমি। এই শরীর নিয়ে রোজ রোজ দেখা করতে কেন আসো? আমার যে সময় কাটে না ডাক্তার সাহেব, মনে হয় আমি এই দুনিয়া থেকে বহু দূরে। এমন বেখেয়ালি হলে চলবে? এখন তো আমাদের ফুচকে আসতে চলেছে, প্রচুর খাওয়া দাওয়া করতে হবে আর ফিট থাকতে হবে। আপনার লাইসেন্সের জন্য আমার ভালো লাগছে না। আরে চিল, আমি কোনো অন্যায় করিনি, তাই ভয় পাওয়ারও কোনো কারণ নেই। বরং আমরা একটা পার্টি দিব খুব তাড়াতাড়ি, আমাদের বাবু আসা পার্টি। মলিন হাসলো ভোর। বক্স থেকে খাবার বের করে রাতের দিকে লোকমা বাড়িয়ে দিল। বেশ তৃপ্তি নিয়ে খাবারটি মুখে তুলল রাত। একটু দূরে দাঁড়িয়ে আছেন রামিসা আর ইফতিয়ার। দুজনেই ভালোবাসার সকল কষ্টকে ঠুনকো করে দিচ্ছে। হসপিটালটা বন্ধ আছে আজ 9 দিন। দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম চলছে। জনগণ মেনে নিতে পারছে না এই অন্যায়। কারণ গত কয়েক বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে সকলকে সাহায্য করেছে রাত। তাছাড়া হসপিটাল বন্ধ হয়ে যাওয়াতে অনেক দরিদ্র ব্যক্তি চিকিৎসা থেকে বঞ্চিত। এর মাঝে ও কিছু লোক রয়েছে যারা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। কথায় আছে না, কারোর সাফল্য কিছু মানুষের সহ্য হয় না। একা রুমে থেকে যেন অতিষ্ঠ হয়ে পড়েছে ভোর, তাই রামিসার কাছে চলে এসেছে। খুব যত্ন নিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। রাদের বন্ধুরাও এসে খোঁজ খবর নেয়। নাহিদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করছে সকলেই। এরই মাঝে সুপ্তির কথা মনে হতেই সকলেই কেমন মনমরা হয়ে পড়ে। তবে সুপ্তি প্লাস্টিকের হাসি রেখে সবাইকে খুশি রাখার চেষ্টায় মত্ত। রাতকে প্রচন্ড ভালোবাসে মেয়েটা, ছোট থেকেই একসঙ্গে চলাফেরা। সবকিছু মনে হলেও কেমন আত্মা কেঁপে ওঠে। এক টিফিন বক্সে করে বিরিয়ানি রান্না করে এনেছে সুপ্তি। চটপট প্লেটে নিয়ে 2 চামচ বিরিয়ানি নিয়ে নিল ভোর। গোগ্রাসে গিলছে দেখে সুপ্তি বলল ধীরে, খুব মজা, আমার তো ইচ্ছে হচ্ছে রোজ এমন বিরিয়ানি খেতে। রোজ খেলে স্বাদ থাকবে না। মানুষকে অধিক ভালোবাসা দিলে যেমন পর হয়ে যায়, ঠিক তেমনি। শেষ লুকমাটা গলা দিয়ে নামতে বেশ বেগ পেতে হলো ভোরের। সুপ্তি চোখের পানি আড়াল করে বলল, হয়েছে, এবার আসো তো, রাত কিন্তু না খেয়ে আছে। ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম। প্লেট রেখে সুপ্তির সাথে রওনা হলো ভোর। গাড়িতে বসে কিছু আলোচনা করলো। কাল আদালতে তোলা হবে রাতকে। ভোর অবশ্য অনেকটাই চিন্তামুক্ত। বেশ সুন্দর করে সব বুঝিয়ে দিয়েছেন রামিসা। তাছাড়া নীলাশা নিজে থেকে এতটা সাহায্য করেছে, বিনিময়ে একটা আর্জিও রেখেছিল। ভাবতেই কেমন মন করে, মন কি অদ্ভুত ভালোবাসা। সুপ্তির চোখের জল দেখে শুকনো হাসলো রাত। অদ্ভুত টান রয়েছে ওদের। বন্ধুত্বের থেকে বেশি কিছুকে প্রেম ব্যতীত যদি অন্য কোনো নাম দেওয়া যায়, তবে সেটাই ওদের সম্পর্ক। বেঞ্চে বসে এলোমেলো চোখে সবটা দেখছে ভোর। কি সুন্দর নিজে হাতে খাইয়ে দিচ্ছে সুপ্তি। রাদের বুকটা ধক করে ওঠে। সুপ্তির জন্য কিছুই কি করার নেই ওর? হয়তো নেই। যেখানে ভালোবাসাটা নোংরা মানসিকতায় পরিণত হয়েছে, সেখানে কি বা করবে ও? তবুও ছেলেটা ভাবুক হলো। নাহিদের সাথে সম্পর্ক ঠিক করার কথাটা বলা মাত্রই পিছিয়ে গেল সুপ্তি। বলল, ওর নাম মুখেও নিবি না তুই। আমি ওকে ঘৃণা করি, সত্যিই ঘৃণা করিস।
তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না সুপ্তি। কি উত্তরই দিবে বা ও? নাহিদকে ভালো আদৌ কি সম্ভব? নাহিদকে ভোলা আদৌ কি সম্ভব? সম্ভব নয়। তবে একসাথে কাটানো সম্ভব নয়। হয়তো এই জীবনে ভালোবাসার রোদ্দুরে জ্বলে পুড়ে মরতে হবে ওকে। এটাই যে ভবিতব্য। পরদিন খুব সকালবেলা উঠতে হলো সবাইকে। অবশ্য রাদের চোখে ঘুম ছিল না। সারা রাত জেগে কাটিয়েছে। 12 দিন যাবৎ শরীরে সূর্যের আলো পড়েনি। বেশ সেন্সিটিভ ত্বক ছেলেটার। আধারের থেকে কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। জিপে করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। পাষাণ লোকগুলো বাইরে তাকাতেও দিচ্ছে না। মাথাটা সোজা রেখে নিচের দিকে তাকিয়ে আছে রাত। একটি অন্তিম অধ্যায় সূচনা হয়ে গেছে। যে খেলা আড়ালে শুরু হয়েছিল বহু আগে। রাদের বেশ আনন্দ হচ্ছে। সব থেকে বেশি আনন্দ হচ্ছে একটি মেয়ে যাকে আধার থেকে রোদ্দুরে এনেছিল, সেই মেয়েটি আজ ওকে রোদ্দুরে নিয়ে যাবে। আনমনেই হেসে উঠল। একজন কনস্টেবল বিশ্রী ভাষায় গালি প্রদান করলেন রাতকে। কিছুটা ক্ষুণ্ণ হলেও কথা বাড়ালো না রাত। চারপাশে সাংবাদিকের আনাগোনা। সেই কারণেই জিপ সোজা গ্যারেজে নেওয়া হলো। সেখান থেকে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে প্রবেশ করানো হলো রাতকে। চারপাশে নিজের প্রিয় মানুষদের দেখে চোখ ভিজে গেল রাদের। ফরমাল লুকে বসে আছে ভোর। একটি বারও রাদের দিকে তাকালো না। বিচার কার্যক্রম শুরু হলো। নাহিদও এসেছে। তাচ্ছিল্য হাসলো রাতকে দেখে। সুপ্তির চোখ থেকে সেটা এড়ালো না। দীর্ঘশ্বাস টেনে ভোর বলা শুরু করলো। ইওর অনার, প্রথমেই আমি একটি বিষয় বলে নিতে চাই। আমি অন্তঃসত্ত্বা। অধিক কথা বললে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকবে। তাছাড়া আমি চাই না এবার সময় নষ্ট হোক যা গত 2 বছর শুনানিতে নষ্ট হয়েছে। আমি সরাসরি প্রমাণ পেশ করতে চাই। ধন্যবাদ ইওর অনার। আমার মক্কেল ডক্টর ইফতিয়ার রাত গত কয়েক বছরে বিদেশে পড়াশোনা চলাকালীন সময় ও নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছে নানানভাবে। তাছাড়া দেশের 64 জেলার মধ্যে 36টি জেলার বিনামূল্যে সপ্তাহে একদিন গরিব দুস্থ মানুষদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এমন একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ টানা হয়েছে মাদক আর চোরাচালান সহ ড্রাগস ব্যবসায়ী হিসেবে, যা নজিরবিহীন অভিযোগ। ইওর অনার, উনি ওনার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন মাত্র। বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে কথাটা বললেন। বিচারক সতর্ক করে বললেন, আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। দুঃখিত ইওর অনার। ভোর দীর্ঘশ্বাস ফেলল। মানুষ টাকার জন্য কত কিই না করে। এই যে রাদের বিরুদ্ধে থাকা উকিল একসময় কিডনির সমস্যায় ভুগছিলেন। তখন ওনার আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। ইফতিয়ার নিজে খরচে ওনার অপারেশন করান। আর আজ তারই ছেলের বিরুদ্ধে মামলার দায়ের করেছেন। কতটা অকৃতজ্ঞ হলে মানুষ এমনটা করে। ইওর অনার, আমি অধিক কথা বলে বিচার কার্যক্রম বিলম্ব করতে চাচ্ছি না। আপনার কাছে আমি কিছু ডকুমেন্ট ন্যস্ত করলাম। আমার মক্কেল ডক্টর ইফতিয়ার রাদের পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল মিনিস্টার কায়সারের। মিনিস্টারের নাম নেওয়াতে পুরো আদালত চমকিত হয়। নাহিদের কপালে ভাঁজের সৃষ্টি হয়েছে। ভোর বলল, মিনিস্টার কায়সার শত্রুতা বহাল রাখলেও ডক্টর ইফতিহার রাদের পরিবার শত্রুতা মনে রাখেননি। মিনিস্টার কায়সার সুযোগ খুঁজছিলেন, আর সুযোগটা পেয়ে যান। 5 কোটি টাকার বিনিময়ে কিনে নেন হসপিটালের ম্যানেজার ইমরান মাহমুদকে। হকচকিয়ে ওঠেন ইমরান। কপাল বেয়ে টপ টপ করে ঘাম নেমে যাচ্ছে। তাচ্ছিল্য করে ইফতিহার বললেন, বেঈমান। আদালতে চাপা গুঞ্জন শুরু হয়েছে। একটি ভিডিও ফুটেজ অন করা হয়। খবরটা লাইভ টেলিকাস্ট হওয়ার কারণে কোনো উপায় নেই ইমরানের কাছে। তাছাড়া রাদের মতো সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে ফাঁসাতে পারলেও আদালতের খেলা বদলানোর সাহস কারণ নেই। ইমরান কেঁদে ওঠেন। বিচারক কিছুটা দ্বিধায় পড়ে যান। মিনিস্টারের বিরুদ্ধে রায় ঘোষণা করতে ওনার হাত কাঁপছে। প্রতিটি মানুষেরই প্রাণের মায়া রয়েছে। ভোর বিগলিত হাসলো। রাদের দিকে এগিয়ে এসে চোখে চোখে কিছু বলল। রাদের ঠোঁটের কোণে দুষ্টুমি।
আদালতের এমন পরিস্থিতিতেও ওরা কতটা সুখী। নাহিদের বুকটা ভেঙে যাচ্ছে। সুপ্তির দিকে তাকাতে পারছে না। ভোর বিচারকের দিকে প্রগাঢ় দৃষ্টিতে তাকালো। ছোট্ট মেয়েটির দৃষ্টি থেকে হকচকিয়ে উঠলেন বিচারক। তৎক্ষণাৎ একটি মেসেজ এলো ওনার কাছে। ওপর মহল থেকে মেসেজটি দেওয়া হয়েছে। তিনি যেন স্বস্তি পেলেন। ভিডিও ফুটেজ মিনিস্টারের কাইসারের সকল কুকর্ম স্পষ্ট দেখানো হচ্ছে। নাহিদ উঠে দাঁড়ালো। সামান্য চেঁচানোর চেষ্টা করলেও সুপ্তির দৃষ্টির জন্য পারল না। এত ঘৃণা কেন এই মেয়ের দৃষ্টিতে? বিচারক রায় লিখেছেন, ইতিমধ্যে মিনিস্টার কাইসারকে পদত্যাগ করার আদেশ করা হয়েছে। তারপর ওনার বিচার হবে। এই ফুটেজ সহ সকল প্রমাণের সাথে একটি বিষয় আড়াল করেছে ভোর, আর সেটা হলো নাহিদ। ছেলেটা অবাকই হলো, তবে বিন্দুমাত্র অনুতপ্ত হয়নি নিজ কর্মে। কেন অনুতপ্ত হবে? ওর কষ্ট সম্পর্কে কেউ কি খোঁজ নেয়? নেয় না। মিনিস্টার কাইসার ব্যতীত এর সাথে জড়িত সবাইকে বিভিন্ন ধারাতে শাস্তি দেওয়া হলো। তারই সাথে ইমরানকে যাবজ্জীবন শাস্তির ঘোষণা আর রাতকে বেকসুর খালাস প্রদান করা হলো। পুরো আদালতে খুশির বন্যা বয়ে গেছে। রাত কাঠগোড়া থেকে নেমে সোজা ইফতিয়ার আর রামিসাকে জড়িয়ে ধরল। কিছু ফর্মালিটিস পূরণের জন্য নিয়ে যাওয়া হলো রাতকে। পুরো দেশ দেখলো একজন স্ত্রী কতটা সাবলীলভাবে তার স্বামীকে বাঁচিয়ে নিল। যাওয়ার পথে বাধা প্রদান করলো নাহিদ। চোখ মুখে কেমন যেন তাচ্ছিল্য ভাব। রাত বলল, বন্ধুত্বটা রইল না আর। জানিস তোকে কেন শাস্তি দিলাম না? কারণ তুই আমার ভুরকে বাঁচিয়েছিলি, আর আমি তোদের মতো অকৃতজ্ঞ নই। আমাকে তো জীবন্ত লাশই বানিয়ে দিয়েছিস। আমার সব থেকে বড় শাস্তি আমার ভালোবাসার সাথে বিচ্ছেদ। কতটা যন্ত্রণা তুই বুঝবি না। রাত উত্তর করলো না। এ সম্পর্কে কিছু বলতে ইচ্ছে করছে না ওর। নাহিদ ঠায় দাঁড়িয়ে রইল, হাতে একটা কার্ড। সুপ্তি ইনভাইট করেছে ওকে। একবার পেছনে ঘুরে তাকালো নাহিদ। সুপ্তির জল ভরা নয়ন দেখে বুকটা ছিঁড়ে যাচ্ছে। খুব যত্ন নিয়ে নাহিদের বুকে হাত রাখলো সুপ্তি। কলিজা যেন বুক ছিঁড়ে বের হয়ে যেতে চায়। ভাঙা গলায় সুপ্তি বলল, শেষবারের মতো স্পর্শ করলাম। এক ভুল মানুষকে ভালোবাসার শাস্তি স্বরূপ অন্য একজনের নামে নিজেকে উৎসর্গ করতে যাচ্ছি। আশা করছি নিজের হাতে আমাকে বলি দিতে যাবি। কি যাবি তো? নাহিদের ইচ্ছে করছে সুপ্তিকে জাপটে ধরে বলতে, দিব না, আমি কাউকে দিব না। তুই শুধু আমার আর আমারই থাকবি। তোর বিয়ে আমার সাথেই হবে। তবে কিছু কথা কখনো গ্রাহ্য হয় না। তদ্রূপের মনের কোণে জমে থাকা কথাগুলোই গ্রাহ্য হলো না। হালকা হাসার চেষ্টা করে বলল, এত বড় শাস্তি না দিলেও হতো। আমার ফাঁসি কার্যকর করলে বোধহয় অধিক স্বস্তি হতো আমার। খুব বুদ্ধি নিয়ে আমায় শাস্তি দিলি তোরা। না পারবো গিলতে আর না পারবো উপড়ে ফেলতে। আসবো, নিশ্চয়ই আসবো। তুই সুখী হবি তো? ঋণাত্মক উত্তরটাকে সাইডে ফেলে হাসলো সুপ্তি। চোখ বন্ধ করে নাহিদের বুক থেকে ধীরে ধীরে হাতটা সরিয়ে নিল। নাহিদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ওর জীবনে রোদ্দুরের চিরকালীন আধার নেমে এলো। একটা বিচ্ছেদ কতটা যন্ত্রণা দেয় তা অনুভব হলো ওর। সব পাপের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড হয় না। কিছু শাস্তি হয় বেঁচে থাকা, আর নাহিদ হলো তার উদাহরণ। বেঁচে থাকা হলো ওর পাপের শাস্তি। খুব যত্ন নিয়ে পেপারে সাইন করলো ভোর। রাতকে এক নতুন পৃথিবীর উপহার দিবে ভাবতেই বুকটা কেমন করে উঠছে। সমস্ত ফর্মালিটি শেষ হলো, রাতকে বের করা হলো। দুজন দুজনের দিকে বেশ কিছু সময় নিয়ে তাকিয়ে রইল। উত্তেজনায় কথা ফুটছে না। হুট করেই সকলের সম্মুখে মেয়েটাকে কোলে তুলে নিল রাত। পেটে চুমুক এঁকে বলল, বেস্ট গিফট বৌজান। মৃদু হাসলো ভোর। রাদের গালে হাত বুলিয়ে বলল, জানেন তো ডাক্তার সাহেব, প্রতিটা মানুষ জীবনে অনেক বড় হতে পারে, তবে সেটার জন্য উপযুক্ত হাতের প্রয়োজন। আমার জীবনে তেমনটাই ছিলেন আপনি। আধারকে তুচ্ছ করে কলঙ্ক মেখেছিলেন গায়ে, আমাকে প্রতি মুহূর্ত আগলে রেখেছিলেন। এই যে রোদ্দুর সবটাই আপনার জন্য। মেয়ে, এসব বলতে হয় না।
স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে জানো না? আচ্ছা এখন সব বাদ, এখন চারপাশে কুটকুটে আদার, আমাকে নিয়ে যাবে না রোদ্দুরে? অধর কোণে হাসি ফুটল মেয়েটির। আশেপাশে একবার চোখ বুলিয়ে রাদের কাছাকাছি হলো। ছেলেটার পায়ের ওপর ভর করে গলা জড়িয়ে ধরল। রাত বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। কোন রোদ্দুরে নিয়ে যাচ্ছে ভোর? ছেলেটার কপালের আলগোছা চুল হাত গলিয়ে প্রচন্ড রোমান্টিকতায় পরিচয় দিল মেয়েটি। রাতকে অবাক করে দিয়েই প্রথম নিজ থেকে ছেলেটির ঠোঁটে গভীর চুম্বন এঁকে দিল। লজ্জা ছিটে ফোঁটা যেন নেই আজ। মৃদু হেসে চোখে চোখ রেখে বলল, এই বিষাক্ত আধার কাটিয়ে চলো রোদ্দুরে।